যেদিন আমি বলছি না যে আজকে দুইটা ক্লাস আছে নোটে আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে স্বাগতম 1-to-1 ব্যাটেলফিল্ডের সলভ ক্লাসে। তো বেসিক্যালি ভাইয়া, আমাদের এই ব্যাটেলফিল্ডের আজকে তোমাদের এক্সাম হয়েছে, তাই না? আজকে না, গতকালকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপর এক্সাম হয়েছে বিএসসিতে যারা রয়েছে। তো তাদের কি কি প্রশ্ন ছিল? টোটাল 100টা কোশ্চেন ছিল। এই 100টা কোশ্চেনের মধ্যে আমি আর দেবাশিস দা আজকে হচ্ছে তোমাদের কোশ্চেন সলভ ক্লাস করব। তোমরা যদি দেবাশিস দায়ের ফেসটা একটু দেখতে চাও তাহলে একটু এসে তুমি একটু দেখাই দাও তোমার ফেসটা, পরে আবার দেখবা তুমি, ওকে? তো এই যে হচ্ছে তোমাদের দেবাশিস দা। আজকে হচ্ছে বেসিক্যালি ও ফিজিক্স আর বায়োলজি নিবে, আর আমি হচ্ছে কেমিস্ট্রি পার্টটা আগে নিব, নিয়ে আমি বিদায় হয়ে যাব। এরপরে পুরো ফ্লোরটা থাকবে দেবাশিস দার। ও হচ্ছে তোমাদের কেমিস্ট্রি এবং বায়োলজি নিবে। আগে আগে নিয়ে বাসায় চলে যাবে। বাসায় যাবে না কোথায় যাবে সেটা তো জানি না, ঠিক? আগে আগে নিয়ে চলে যাবে। না, অবশ্যই অবশ্যই বাসায়, মানে কারো না কারো বাসায় যাব, এটা বড় কথা। যাই হোক, তো যাও যাও, ঠিক আছে ঠিক আছে স্যার, আপনি ক্লাস নেন। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে ভালো মতো বুঝাই দেন। ওকে স্যার, ওকে, দেখা হবে বিজয়ে। আচ্ছা, তাইলে দেখো, আজকে হচ্ছে আমরা শুরুতে হচ্ছে কেমিস্ট্রি সলভ ক্লাস করব। তোমরা হচ্ছে সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো এবং আমাকে জানাই দাও যে ভাইয়া রেডি, ঠিক আছে? সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো, আমাকে কমেন্টে জানাই দাও যে ভাইয়া রেডি। আর আশা করি হচ্ছে আমার কথা ক্লিয়ারলি তোমরা হচ্ছে বুঝতে পারতেছো এবং সব কিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ। অলরাইট, রেডি ভাইয়া। আচ্ছা দেখো, আমরা বেশি সময় নষ্ট করবো না, যেহেতু তোমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমাদের প্রতিটা সময় এখন অনেক বেশি মূল্যবান। তো শুরুতে হচ্ছে আমরা কেমিস্ট্রিতে যাচ্ছি। তোমরা যে সকল কোশ্চেনগুলো দেখেছিলা, এখন তুমি মিলাই নিবা যে তোমার কোন কোন আনসারগুলো সঠিক হয়েছে। আর রেজাল্ট নিয়ে প্যারা খাও না, রেজাল্ট খুব দ্রুত দেওয়া হবে, ঠিক আছে? তোমাদের যে পরীক্ষাটা হয়েছে না, তোমরা অনেকে আমাকে বলতেছিল যে ভাইয়া রেজাল্ট দিবেন কখন, দ্রুত দিয়ে দেওয়া হবে। তোমরা অলরেডি জানো যে আমাদের হচ্ছে বন্দি পাঠশালার একটা বড় একটা টিম তোমাদের হচ্ছে উত্তরবঙ্গে গিয়েছে ইতিমধ্যে। এখানে টেকনিক্যাল টিমরাও গিয়েছে, তো যার কারণে হচ্ছে রেজাল্টটা পেতে তোমার হয়তো বা একটু বিলম্ব হচ্ছে, বাট কোনো সমস্যা নেই, তুমি হচ্ছে দ্রুত রেজাল্টটা পেয়ে যাবা, ওকে? তাহলে আমরা শুরু করছি আমাদের কেমিস্ট্রি যাত্রাটা। শুরুতে আমরা যে কোশ্চেনটা দেখবো, দেখো, মিলিয়ে নাও, ঠিক আছে? প্রথমে আছে লাফিং গ্যাসের সংকেত কি? দেখো, লাফিং গ্যাস এখানে হচ্ছে অপশনটা একটু কারেকশন করে দিচ্ছে, N2O হবে এখানে। আচ্ছা, লাফিং গ্যাসের সংকেত হচ্ছে N2O, নাইট্রাস অক্সাইড। এই যে N2O, এটা হচ্ছে কি লাফিং গ্যাসের সংকেত, খুবই কমন একটা সংকেত। দেখো, বাকিগুলা কিন্তু হবে না একটাও। এটা কিন্তু নাইট্রোজেন ডাই অক্সাইড, এটা নাইট্রোজেন ট্রাই অক্সাইড, এটা নাইট্রোজেন মনো অক্সাইড। লাফিং গ্যাসটা কি নাইট্রাস অক্সাইড, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে, ওকে? পরবর্তী কোশ্চেনটাতে যাই, সব থেকে বড় গ্যাস কোনটা? দেখো, এখানে কিন্তু 4টাই গ্যাস দেওয়া আছে। দেখো, নিয়ন, হিলিয়াম, রেডন, জেনন, এগুলো সবগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তো নিষ্ক্রিয় গ্যাসগুলো গ্রুপ কত নম্বরে বলো তো? 18 নম্বর গ্রুপে, 18। তাহলে আমি যদি একটু স্টার্ট করি, 18 নম্বর গ্রুপটা স্টার্ট হয় হিলিয়াম থেকে। হিলিয়াম, নিয়ন, তারপর হচ্ছে আর্গন, ক্রিপ্টন, জেনন, এরপর কি রেডন। তাহলে সব থেকে বড় গ্যাস, তাহলে এখানে দেখো সব থেকে বড় গ্যাস কোনটা হবে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এবং লাস্টে হচ্ছে কি অর্গানেসন। তাহলে এখানে ডেফিনেটলি রেডন হবে এই অপশন অনুযায়ী, রাইট? তাহলে আনসারটা কি হবে? রেডন, ওকে? এই যে রেডন। যারা যারা জেনন আনসার দিচ্ছ তাদের কিন্তু আনসার ভুল হয়েছে, বাই দ্য ওয়ে, এটার আনসার কিন্তু রেডন। তো তুমি গ্রুপ 18টা জাস্ট একটু মাথায় থাকলে কিন্তু বের করতে পারতেছো, ওকে? আচ্ছা, যারা যারা আনসার পারো তারা অবশ্যই কমেন্টে জানাই দাও যে ভাই আমি এই আনসারগুলো দিতে পারতেছি, ওকে? ABCD, তোমার কাছে যে আনসারটা হচ্ছে ওইটা তুমি হচ্ছে কমেন্টে জানাই দাও। রেডন, ওকে ওকে, অলরেডি একজন আনসার দিয়ে দিছে। তাসনুবা, এলিনা, ঐশী, কল্পনা, ভেরি গুড। আচ্ছা, অলরেডি আনসার দিয়ে দিচ্ছে, অলরাইট। পরের কোশ্চেনটাতে যাই। কোনটি দুর্বল অম্ল? অম্ল মানে কি? অ্যাসিড। কোনটা দুর্বল অ্যাসিড? দেখো ভাইয়া, তোমাদেরকে যখন লেকচারটা নিয়েছিলাম লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশনে, কোনগুলো দুর্বল অ্যাসিড স্পেসিফিকলি বলে দিছিলাম কিন্তু। যেমন কি কি দেখো, ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড, তারপরে হচ্ছে ইথানোইক অ্যাসিড, এই যে CH3COOH, এইগুলা থেকেই বেশিরভাগ কোশ্চেনগুলো আসে। এবং আরেকটা কি কার্বনিক অ্যাসিড, H2CO3। তাহলে এখানে কোনটা আনসার হবে? দেখো কোনটা হবে? এই যে HCOOH, এটার নাম ফর্মিক অ্যাসিড অথবা এটার নাম কি মিথানোইক অ্যাসিড, ওকে? পরের কোশ্চেনটাতে যাই। কোনটির বন্ধন কোণের মান ছোট? অর্থাৎ এইখানে যে যৌগগুলো আছে এই যৌগগুলোর বন্ধন কোণের মান কোনটার কত সেটা আমার জানা লাগবে, যেগুলো ভাইয়া কিন্তু যখন থিওরি ক্লাস নিয়েছিলাম তখন কিন্তু পড়েছিলাম। দেখো, কার্বন ডাইঅক্সাইড, এটার কত বলো তো? 180 ডিগ্রি।
180 ডিগ্রি। অ্যামোনিয়া কত? 107 ডিগ্রি। এই যে মিথেনের কত? মিথেনের হচ্ছে তোমার 109.5 ডিগ্রি। পানির কত বলো? পানির হচ্ছে 104.5 ডিগ্রি। এগুলো কিন্তু খুব কমন কম্পাউন্ড বা কমন যৌগ, যেগুলার বন্ধন কোণের মান আমাদের মুখস্থ রাখতেই হবে। তাহলে এখানে সব থেকে কম কোনটা? পানি। তাহলে এই যে এটা হবে আনসার, ঠিক আছে? আচ্ছা, পরেরটা কোনটিকে অলিফিন বলে? দেখো অলিফিন, অলিফিন হচ্ছে কার্বন কার্বন ইউজুয়ালি ডাবল বন্ড হয়ে থাকে। কি? কার্বন কার্বন ডাবল বন্ড। এই যে কার্বন কার্বন ডাবল বন্ড যেগুলো, এগুলো ইউজুয়ালি কি থাকে? অলিফিন বা অ্যালকিন। অ্যালকিন, সহজ কথায় অ্যালকিন। এখন অ্যালকিন গুলারে আমি বলছিলাম অলিফিন ডাকি। এইটার সাধারণ সংকেত কি? CnH2n। এই যে এন এর মান যত হবে 2n হচ্ছে তার দ্বিগুণ, সিম্পল। তাহলে এখানে দেখো কোথায় আছে অপশনগুলো দেখো। তাহলে এই যে এটা হচ্ছে আমার আনসার, C2H4। এন এর মান 2 বসাইলে এইচ এর মান কত আসে? 2 × 4। ওকে, তাহলে এটা হচ্ছে আমার আনসার। পরের কোশ্চেনটা, ড্রাই সেলে ক্যাথোড হিসেবে কোনটি ব্যবহার করা হয়? আচ্ছা, ড্রাই সেলে দেখো, ড্রাই সেলের ইনফরমেশনগুলো খুবই স্পেসিফিক এবং মনে রাখতেই হবে। ড্রাই সেল বা শুষ্ক কোষ আমরা দেখছিলাম যেখানে অ্যানোড হিসেবে ইউজ করা হয় জিঙ্কটা, তাই না? যেখানে জিঙ্ক হচ্ছে অ্যানোডে কি হয়? জারণ ঘটে। জিঙ্ক 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হয়। আর গ্রাফাইট, ঠিক আছে, এখানে একটা পোর্শনটুকু থাকে গ্রাফাইট, যেটা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করে, সেটাকে কার্বন। তাহলে এখানে আনসার কি হবে? কার্বন। এই কার্বন দণ্ডটা কোথায় থাকে? তোমার হচ্ছে ক্যাথোড। ক্যাথোডের পোর্শনটুকুতে থাকে শুষ্ক সেল, শুষ্ক কোষ বা ড্রাই সেল। পরের কোশ্চেনটা, মাটির পিএইচ বাড়াতে কোনটি ব্যবহার করা হয়? পিএইচ বাড়াবো, পিএইচ আমি কি করতে যাচ্ছি? বাড়াইতে। তাহলে এখানে কি লাগবে? ক্ষার লাগবে ডেফিনেটলি, কারণ ক্ষারের পিএইচ এর মান কি 7 থেকে বড়। তাহলে এখানে দেখো ক্ষার কোনটা? এখানে একমাত্র ক্ষার শুধুমাত্র আছে কি? দেখো ক্যালসিয়াম অক্সাইড, চুন। তাহলে এটাই আমার আনসার হবে। মাটিতে যখন আমার অনেক বেশি অ্যাসিডিক হয়ে যাচ্ছে, তখন কি দরকার? আমি পিএইচটা বাড়াবো যাতে নিউট্রালাইজেশন হয় বা প্রশমন হয়। এর কারণে আমাদের দরকার কি? চুন, এই যে ক্যালসিয়াম অক্সাইড। পরের কোশ্চেনটাতে যাই, গ্যালেনা থেকে কোন ধাতুটি নিষ্কাশন করা হয়? আচ্ছা, গ্যালেনাটা কি? গ্যালেনার সংকেতটা আমার জানা লাগবে। এটা একটা আকরিক। গ্যালেনার সংকেতটা কি? PbS। ভাইয়া ক্লাসে অনেকগুলো আকরিকের সংকেত পড়াইছিলাম, মনে পড়ে? গ্যালেনা, লিমোনাইট, ম্যাগনেটাইট, তারপরে হচ্ছে হ্যামাটাইট। এই যে ওইগুলো থেকে আমরা বুঝতে পারি যে বেসিক্যালি কোন ধাতুগুলো আমি শনাক্ত করতে পারি। তারপর আবার জিঙ্ক ব্লেন্ড, এটা কিন্তু সালফাইড যুক্ত আকরিক গ্যালেনা। এখান থেকে আমি কোন ধাতুটা শনাক্ত করব? বুঝাই যাচ্ছে এখানে একমাত্র ধাতু লেড। তাহলে এখান থেকে ধাতুটা শনাক্ত করতে হবে লেড, এই যে Pb। তাহলে আনসারটা হচ্ছে Pb। পরের কোশ্চেনটাতে যাই, পরম শূন্য তাপমাত্রা কত? পরম শূন্য তাপমাত্রা, অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, এটা কত? -273 ডিগ্রি সেলসিয়াস। অথবা এই সেলসিয়াসটাকে যদি আমি কেলভিনে কনভার্ট করি তাহলে এটা হবে 0 কেলভিন, রাইট? তাহলে এখানে আনসার কোনটা হলো? এই যে 0 কেলভিন। পরের কোশ্চেনটাতে আসে, ফরমালিনে কোন উপাদান থাকে? ফরমালিন। আচ্ছা, ফরমালিন কাকে বলে বলো তো? 40% ফর্মালডিহাইডকে ফরমালিন বলে, পড়ছিলাম না? তো এই যে ফরমালিনটা ফর্মালডিহাইড থেকে আসছে, তাহলে ফর্মালডিহাইডটা কি? 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, যেটা সংকেত হচ্ছে কি? HCHO। HCHO, 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, ঠিক আছে? তাহলে এটা মিথানেল, এটা নাম কি? মিথানেল। 1 কার্বন হইলে আমরা জানি মিথা, তারপরে অ্যালডিহাইড নামে এসেছে অ্যাল, তাহলে মিথা প্লাস অ্যাল, মিথানেল। ওকে, এই যে মিথানেল। তো কোশ্চেনে তুমি যখন দেখবা আমাকে যখন ফর্মালডিহাইডটা বের করতে বলছে, আমি অপশনগুলো টেস্ট করব যে মিথানেল আছে না ফর্মালডিহাইড আছে। এখানে আছে ফর্মালডিহাইড, তাহলে এটা আনসার হবে। পরের কোশ্চেনটাতে যাই, কপারের সাথে কোনটিকে মিশিয়ে পিতল তৈরি করা হয়? ওই যে সংকর ধাতু, রাইট? তাহলে কপারের সাথে কোনটাকে মিশাবো? দেখো কপারের সাথে আমরা যদি জিঙ্ককে মিশাই, জিঙ্ক, তাহলে এখানে তৈরি হবে কি বলতো? পিতল। অনেকে আমি জানি না এখানে কোনটা আনসার দিছো, টিন আনসার দিছো কিনা আমি জানি না। দেখো কপারের সাথে যদি টিন আমি যোগ করি তাহলে কিন্তু আনসার হয় কি বলো? ব্রোঞ্জ। কি? ব্রোঞ্জ, রাইট? এটা তোমরা ক্লাস 9-10-এও কিন্তু পড়ছো। তাহলে এখানে আনসার কি হবে? এই যে জিঙ্ক, ঠিক আছে? পরের কোশ্চেনটা, কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে এটা ডিপেন্ড করে একটা সূত্রের উপর, ঠিক আছে? যেই সূত্রটা দিছিল বিজ্ঞানী সমারফিল্ড, N+L। N+L এর মান যেখানে কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তুমি অপশনগুলো দেখবা যে কোথায় N+L এর মানটা কম। অপশনের দিকে একটু খেয়াল করো। 2F কি এক্সিস্ট করে? না। 2S 2P পর্যন্ত এক্সিস্ট করতেছে, 2Dও নয় 2Fও নয়, এটা বাদ। তাহলে বাকি 3টা অপশন আমাকে টেস্ট করতে হবে। কি কি আছে? 5S 4P 3D। তাহলে দেখো 5S এর জন্য N+L এর মান আসবে কত? 5
4p এর জন্য কত আসবে দেখো, n এর মান 4 আর p এর জন্য l এর মান 1, তাহলে এটাও আসে 5। 3d এর জন্য এটাও 5। এখন তুমি আমাকে বলবা যে ভাই আপনি তো বলছেন n প্লাস l এর মান যেখানে কম সেখানে ইলেকট্রন প্রবেশ করে, কিন্তু এখানে তো n প্লাস l এর মান 3 জায়গায় সেম। তো তখনও একটা সলিউশন আছে, কি বলছিলাম, সেই ক্ষেত্রে দেখতে হবে n এর মানটা কোথায় কম, যেখানে n এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখানে n এর মান কোথায় কম বলো, এই যে প্রথম তিনটা অপশনে n এর মান কোথায় কম, 3d তে এই যে n এর মান 3, তাহলে এই যে এটা আনসার হবে। ঠিক আছে, কেয়ারফুল দেখতে হবে ভালো করে। পরের কোশ্চেনটা, পর্যায় সারণীতে কোন ব্লকে ইলেকট্রন সংখ্যা বেশি? আচ্ছা, আমাদের পর্যায় সারণীটাকে আমি 4টা ব্লকে ভাগ করতে পারি। কোন ব্লকে কয়টা মৌল আছে সেটা আমাদের জানা দরকার। যেমন এস ব্লকে কয়টা আছে জানো, 14, 14টা মৌল। পি ব্লকে কয়টা আছে সব থেকে বেশি, কত, 36। ডি ব্লকে কত আছে, 27। আচ্ছা, ডি ব্লকে আছে 41, আর এফ ব্লকে কত, এফ ব্লকে হচ্ছে তোমার 27। তাহলে কোন ব্লকে সব থেকে বেশি, ডি ব্লকটা অনেক বড়, পর্যায় সারণীর দিকে তাকালে বুঝতে পারবা ডি ব্লকটা হিউজ, তাহলে এখানে হবে 41। তাহলে ডি কোথায় আছে, এই যে ডিটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, ডি। পরেরটা, অ্যামোনিয়াম ক্লোরাইডে এই যৌগটাতে কয় ধরনের বন্ধন রয়েছে? দেখো অ্যামোনিয়াম ক্লোরাইডটা কিভাবে তৈরি হয়, এটার মেকানিজমটা কি আমরা একটু এখানে দেখি। অ্যামোনিয়াম ক্লোরাইডটা তৈরি হয়, প্রথমত অ্যামোনিয়া তৈরি হয়, নাইট্রোজেন একটা অধাতু, হাইড্রোজেন একটা অধাতু, তাহলে অধাতুর মধ্যে সমযোজী বন্ধন তৈরি হয়। তাহলে প্রথমে এটা সমযোজী বন্ধন, সমযোজী এক ধরনের বন্ধন পাইলাম। এরপরে এই অ্যামোনিয়ার সাথে আসে কে বলতো, অ্যামোনিয়ার সাথে আসে হাইড্রোজেন প্লাসটা, তৈরি হয় কি অ্যামোনিয়াম আয়ন। এই যে কোন ধরনের বন্ধন জানো, এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড। দেখো অ্যামোনিয়াতে নাইট্রোজেনে মুক্ত জোড় ইলেকট্রন আছে আর হাইড্রোজেনে কোনো ইলেকট্রন নাই। এখানে একজনের কাছ থেকে ইলেকট্রন জোড়াটা আসতেছে, অর্থাৎ নাইট্রোজেনই শুধু ইলেকট্রন শেয়ার করতেছে, হাইড্রোজেন কিছুই করতেছে না। যখন ইলেকট্রন শেয়ার একজনের কাছ থেকে আসবে তখন সেটাকে আমরা কি বলি, সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এই যে অ্যামোনিয়াম প্লাসটা তৈরি হলো, এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে দুই ধরনের বন্ধন পাইলাম, সন্নিবেশ সমযোজী। অ্যান্ড নেক্সট, লাস্ট বাট নট দ্য লিস্ট, দেখো এই অ্যামোনিয়াম প্লাসটা, ভাইয়া অ্যামোনিয়াম প্লাসটা একটা ক্লোরাইড আয়নের সাথে মিলে তৈরি করে কি অ্যামোনিয়াম ক্লোরাইড। এই প্রসেসটা কি বলতো, এই যে পজিটিভ আয়ন অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে একটা যৌগ তৈরি করতেছে, এটাকে আমরা কি বলি, আয়নিক। তাহলে এই যে 3 ধরনের বন্ধন আমরা কি করি, দেখতে পাই, আয়নিক। তাহলে এখানে কয় ধরনের বন্ধন হলো, 3 ধরনের। এই যে অলরাইট। পরের কোশ্চেনটা, কোনটির ইলেকট্রন আসক্তি বেশি? আচ্ছা, কোনটার ইলেকট্রন আসক্তি বেশি, নরমালি আমরা জানি একই পর্যায় সারণীতে একই পর্যায়ে যতই বাম থেকে ডানে যাব ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায়, গ্রুপ উপর থেকে নিচে গেলে ইলেকট্রন শক্তি কি হয়, হ্রাস পায়। দেখতে হবে এখানে কারা কোন পজিশনে আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে, 17 নম্বর গ্রুপ। তাহলে এটাকে সাজাও, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই যে তাহলে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন শক্তি কি হয়, হ্রাস পায়। তাহলে সব থেকে কম হবে আয়োডিনের, সব থেকে বেশি হবে ফ্লোরিনের। তাহলে ফ্লোরিন সব থেকে বেশি, এরপরে ক্লোরিন, এরপরে ব্রোমিন, এরপরে আয়োডিন। তুমি যদি এখানে ফ্লোরিন দাগাও তাহলে এটা কেটে দিবে। এখন কেন, কারণ ইলেকট্রন আসক্তি শুধুমাত্র একটা ব্যতিক্রমে তুমি পড়ছো, সেটা কি, ফ্লোরিন ভার্সেস ক্লোরিন। তাহলে এখানে জাস্ট এটা রিপ্লেসমেন্টে ফ্লোরিনের জায়গায় কে আসবে, ক্লোরিন আসবে। তাহলে এই যে ক্লোরিন, এরপরে ফ্লোরিন, এরপরে ব্রোমিন, এরপরে আয়োডিন, ডান। তাহলে ক্লোরিন হবে আমার আনসার। ওকে, আচ্ছা পরের কোশ্চেনটা, লিমোনাইটের সংকেত কি আছে? লিমোনাইটে কিন্তু একটা আকরি, এটা সংকেতটা কি, Fe2O3.2H2, অর্থাৎ 2 অণু ক্যালাস পানি এখানে যুক্ত ক্রিস্টাল। ওকে, তাহলে এখানে হচ্ছে আনসার হবে এই যে Fe2O3.2H2। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যাই পরের কোশ্চেনটা, এখানে কিন্তু আবার ম্যাগনেটাইটেরও সংকেত আছে, এই যে Fe3O4, এটা কিন্তু ম্যাগনেটাইটের সংকেত। ঠিক আছে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। এরপরে অ্যালডিহাইড এবং কিটোন দুইটাকে যদি পার্থক্য করতে চাই কি দ্বারা করব, স্পেশালি দুইটা বিকারক দ্বারা আমরা পার্থক্য করতে পারি, তাই না? অ্যালডিহাইড এবং কিটোন কি দ্বারা, একটা হচ্ছে টলেন বিকারক, আরেকটা কি, ফেলিং দ্রবণ বা ফিলিং দ্রবণ। এই যে এটা হচ্ছে আমার আনসার। এটা কিন্তু ভাইয়া বারবার ক্লাসে পড়াইছি যে কোন যৌগগুলা, মানে কিছু ফেমাস তোমার হচ্ছে মূলক আছে, কার্যকরী মূলক, যেগুলোকে শনাক্ত করতে কিছু স্পেসিফিক আমার কি লাগে, বিকারক লাগে। তেমনি এর মধ্যে অ্যালডিহাইড এবং কিটোন কি অন্যতম। ওকে, আচ্ছা এরপরে কোনটি মেটা নির্দেশক, কোনটি মেটা নির্দেশক? দেখো তোমাদেরকে যখন পড়াইছিলাম অর্থপ্যারা এবং হচ্ছে মেটা নির্দেশক, দুইটাকে ডিভাইডেড করছিলাম খুব সহজে।
অর্থপ্যারাতে যে মূলকগুলো থাকে সেগুলো সব সিঙ্গেল বন্ড। যেমন কি কি দেখো, অর্থপ্যারা, অর্থপ্যারা এই যে এখানে কোন নির্দেশকগুলো থাকে, থাকে হচ্ছে যে NH2, NH2 তে দেখবা যে এখানে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন সিঙ্গেল বন্ডে যুক্ত, তারপর OH এই যে সব সিঙ্গেল বন্ড, তারপরে হচ্ছে তোমার Cl মানে হচ্ছে হ্যালোজেন আর কি, মেন কথা হচ্ছে হ্যালোজেন। এই মূলকগুলো কিন্তু সব জায়গায় সিঙ্গেল বন্ড, কোথাও ডাবল ট্রিপল বন্ড নাই। এগুলোকে আমরা কি ডাকি, অর্থপ্যারা। তাহলে অর্থপ্যারা চেনার উপায় একমাত্র কি, মূলকগুলোতে কি থাকবে, সিঙ্গেল বন্ড। ঠিক আছে, তাহলে মেটাটা কি, তাহলে মেটাতে হচ্ছে ডাবল বা ট্রিপল বন্ড থাকবে, ডাবল বা ট্রিপল বন্ড, যেমন SO3H, তারপরে হচ্ছে তোমার COOH, তারপরে হচ্ছে CN ইত্যাদি যেগুলা। তাহলে এখানে দেখো যে ডাবল বন্ডের মূলক কোথায় আছে, যেখানে ডাবল বন্ডের মূলক আছে সেটাই। ঠিক আছে, যেখানে ডাবল বন্ডের মূলক আছে সেটাই। যেখানে ডাবল বন্ডের মূলক আছে সেটাই, যেমন এখানে ডাবল বন্ড কোথায় আছে দেখো, SO3H, দেখছো SO3H, এটাই ডাবল বন্ড। ঠিক আছে, তাহলে এটাই আনসার হবে। এটা স্ট্রাকচারটা দেখো SO3H এরটা, যে সালফার, তাহলে এখানে ডাবল বন্ড দিয়ে একটা অক্সিজেনকে ধরছে, এখানে ডাবল বন্ড দিয়ে একটা অক্সিজেনকে ধরছে, আর এক হাত দিয়ে O এবং H কে একসাথে ধরছে, এই যে। তাহলে ডাবল বন্ড পাইছি কি পাই নাই, যে পেয়েছি, তাহলে এটাই হবে মেটা নির্দেশক। বাকি সব সিঙ্গেল বন্ড। NH2 এখানেও সিঙ্গেল বন্ড পাবা স্ট্রাকচারে, এখানে তো সিঙ্গেল বন্ড অলরেডি এক্সিস্ট করতেছে। OH এখানেও সিঙ্গেল বন্ড পাবা, তাহলে আনসার কি, SO3H। ওকে, আচ্ছা পরের কোশ্চেনটাতে যাই। কোনটি বেশি সক্রিয়? আচ্ছা, তোমাদেরকে কার্যকরী মূলকের সক্রিয়তা মনে রাখার একটা টেকনিক পড়াইছিলাম, তোমাদেরকে মনে আছে? কার্যকরী মূলকের সক্রিয়তা, দেখি তো কার কার মনে আছে। তোমাদের নার্সিং এর একদম শুরুর যখন ক্লাসটা নিয়েছিলাম, একদম শুরু মানে প্রথম ক্লাস, নূর ভাইয়ের প্রথম ক্লাস, তখন কার্যকরী মূলকের সক্রিয়তা মনে রাখার একটা টেকনিক বা একটা ছন্দ পড়াইছিলাম। তোমাদেরকে মনে আছে কিনা কমেন্টে জানিয়ে দাও, মনে আছে কিনা কমেন্টে জানিয়ে দাও। হুম, ওকে, ইয়েস, হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা, ওই যে কাশি এবং হাঁচিতে আজকাল আতঙ্কিত আমি, মনে আছে? কাশি এবং হাঁচিতে আজকাল আতঙ্কিত আমি, আজকাল আতঙ্কিত আমি, তাই কি করলাম বলো তো? তাই 231-এ কল দিলাম, 231-এ কল দিলাম। এই যে এটা ছিল আমার ছন্দ। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে শুরুর দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে সক্রিয়তা সব থেকে বেশি, একদম ফার্স্টে। কা দিয়ে হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিড, COOH, সি দিয়ে হচ্ছে সালফুরিক অ্যাসিড, এই যে SO3H, হা দিয়ে কি, অ্যাসিড হ্যালাইড, আ দিয়ে কি, অ্যাসিড অ্যামাইড, CONH2। এখন তো মনে আছে কিনা তোমাদের, দেখি মনে আছে? হ্যাঁ, এই তো একজন লিখিয়ে দিছে ছন্দটা, কাশি এবং হাঁচিতে আজকাল আতঙ্কিত আমি, তাই 231-এ কল। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখানে এবং হবে, এবংটা লিখতে ভুলে গেছে, এবংটা এখানে হবে, এই যে এবং, হ্যাঁ এই জায়গাতে হচ্ছে এবং হবে, বুঝছো? এই জায়গাতে কি হবে, এবং। এইখানে হচ্ছে মূলকটা হচ্ছে COR, স্টার মূল, এই যে। ঠিক আছে, তাহলে আজ আজ চি দিয়ে হচ্ছে কি, এখানে চি দিয়ে হচ্ছে সায়ানাইড, CN, এই যে। আজ দিয়ে কি বলো, আজ দিয়ে কি, আজ, তারপরে হচ্ছে কাল দিয়ে কি বলো তো? আজ দিয়ে হচ্ছে আমরা কি পড়ছিলাম, অ্যালডিহাইড, CHO, এই যে, সরি, এখানে CHO হবে, এই যে CHO, রাইট? ওকে, আর কা দিয়ে হচ্ছে যে কার্বক্সিলিক মূলকটা, CO। দেন আজকাল আতঙ্কিত, এখানে ত দিয়ে হচ্ছে থায়োলটা, SH, এই যে থায়োল মূলক। আর 2 দিয়ে হচ্ছে ডাবল বন্ড, 3 দিয়ে হচ্ছে ট্রিপল বন্ড,
1 দিয়ে কি সিঙ্গেল বন্ড, শেষ। ঠিক আছে, এই যে এগুলোই ছিল আমাদের। ওকে, তাহলে আর এখানে হচ্ছে OH, তাহলে দেখো তো আমার এখানে কোনটা সব থেকে বেশি সক্রিয় হবে, মানে COOH, এটা কি এখানে আছে? নাই। এরপরে আছে SO3H, এটা কি আর এখানে আছে? হ্যাঁ, এই যে, তাহলে এটাই আনসার হবে SO3H, সালফোনিক। ওকে, এই মূলকটা হচ্ছে সব থেকে বেশি সক্রিয়। ঠিক আছে, এই যে SO3H, এবং হচ্ছে COOR, এটা কিন্তু দ্বিতীয়তম। এই যে এটা কিন্তু আনসার হবে না, এটা পরেরটা, কাশির পরে এবং, ঠিক আছে, তাহলে এবং হচ্ছে COOR, আর সি দিয়ে হোক কি SO3H, তাহলে এটা হচ্ছে আমার আনসার। অলরাইট। আচ্ছা, এরপরে বায়ুমণ্ডলের কোন উপাদানটা সব থেকে বেশি উপস্থিতি থাকে? বায়ুমণ্ডলের কোন উপাদানটা সব থেকে বেশি থাকে? মনে রাখবা, নাইট্রোজেন। কে? নাইট্রোজেন। বায়ুমণ্ডলে নাইট্রোজেন কতটুকু থাকে বলো তো? নাইট্রোজেন গ্যাসে 77 পয়েন্ট সামথিং। তারপরে অক্সিজেন কতটুকু থাকে বলো তো? 20 পয়েন্ট সামথিং। তারপরে হচ্ছে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কতটুকু থাকে বলো তো? 0.033%। এই যে কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজটা খুব ইম্পর্টেন্ট, কার্বন ডাইঅক্সাইডটা অনেক ইম্পর্টেন্ট। আর আর্গন কতটুকু থাকে? আর্গন থাকে হচ্ছে কত? আর্গন থাকে 0.9 সামথিং। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। নাইট্রোজেন হচ্ছে 77 পয়েন্ট, অক্সিজেন হচ্ছে 20, আর্গন হচ্ছে 0.9, এবং কার্বন ডাইঅক্সাইড কত? 0.033। ওকে, অলরাইট, তাহলে এখানে আনসার কি হবে? নাইট্রোজেন। নাইট্রোজেন হবে আমাদের আনসার। পরে কোশ্চেনটা, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস 9 কোনটি? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস 9 কোনটি? আচ্ছা, তাহলে এটা কোনটা হবে? এই যে কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইডকে আমরা কি বলি? নীরব ঘাতক। এটা কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী না। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী সেই সকল গ্যাস যারা বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করবে। যেমন এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা যদি বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে তাহলে এখানে তোমাকে নাইট্রাস অ্যাসিড দিবে। তারপর সালফার ডাইঅক্সাইড, এটা বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করলে তোমাকে দিবে সালফিউরাস অ্যাসিড। সালফার ট্রাইঅক্সাইড, এটা যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে। ঠিক আছে, তাহলে কার্বন মনোঅক্সাইড হবে আমাদের আনসার। এরপরে কোনটি বিস্ফোরক পদার্থ? বিস্ফোরক মানে কি? যেই পদার্থটা হচ্ছে আগুনের সংস্পর্শে আসলে বিস্ফোরণ হবে, অথবা কোনো বস্তুর সাথে যদি আঘাত লাগে তাহলে বিস্ফোরণ হবে। যেমন কি কি? টিএনটি, তারপর হচ্ছে নাইট্রোগ্লিসারিন, এগুলো হচ্ছে সবগুলো কি বিস্ফোরক পদার্থ। ওকে, তাহলে আনসার কি হবে এখানে? এই যে নাইট্রোগ্লিসারিন। অলরাইট, এরপরে আমলকিতে কোন অ্যাসিড থাকে? আমি কয়েকদিন আগে আমাদের নার্সিং ড্রিমার্স পেজে তোমার হচ্ছে কোন উপাদানে কোন অ্যাসিড থাকে সেটা নিয়ে কিন্তু একটা ক্লাস নিয়েছিলাম। তো তোমাদের মনে আছে কিনা আমি জানি না, যে আমি ওখানে কিন্তু বলে দিয়েছিলাম কিছু, যে আমলকিতে কোন টাইপের অ্যাসিড থাকে বলো তো? আমলকিতে থাকে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড কোথায় থাকে? ভিনেগারে। তারপর অক্সালিক অ্যাসিড কোথায় থাকে? টমেটোতে। তারপর ম্যালিক অ্যাসিড কোথায় থাকে? আপেলে। তো এই কোন উপাদানে কোন অ্যাসিডগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে এটার আনসার হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। পরের কোশ্চেনটা, কোন প্রক্রিয়ায় ইথানল তৈরি হয়? সব থেকে কমন কোশ্চেন, ইথানলটা কোন প্রক্রিয়া তৈরি হয়? ইথানল আসতে পারে, অথবা ইথানলের জায়গায় অ্যালকোহলও দিতে পারে, একই কথা। তো এটা হবে কি? গাজন প্রক্রিয়া। গাজন প্রক্রিয়া আমরা কি তৈরি করি? ইথানলটা তৈরি করি। ওকে, পরের কোশ্চেন, হাইড্রোজেনের প্রাকৃতিক আইসোটোপ কয়টা? মনে রাখবা, হাইড্রোজেনের টোটাল আইসোটোপ হচ্ছে 7টা। এর মধ্যে 3টা হচ্ছে ন্যাচারালে পাওয়া যায়, বা প্রকৃতিতে পাওয়া যায়। ন্যাচারালে আমরা পেয়ে যাচ্ছি, তার মানে প্রাকৃতিক আইসোটোপ কয়টা হচ্ছে? 3টা। ঠিক আছে, তাহলে এখানে আনসার কি হবে? 3। কি কি মনে আছে তোমাদের? কি কি মনে আছে? প্রোটিয়াম, ডিউটেরিয়াম, টিট্রিয়াম, এই যে 3টা। ঠিক আছে, এই যে 3টা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই যে 3টা। ঠিক আছে, কোন যৌগ আলোক সমানতা প্রদর্শন করে? আচ্ছা, আলোক সমানতা কোন যৌগটা প্রদর্শন করে বুঝবো কিভাবে? মনে রাখবা, আলোক সক্রিয় যৌগ সেগুলো হবে যে সকল যৌগে কাইরাল কার্বন আছে। কি আছে? কাইরাল কার্বন। এখন কাইরাল কার্বন কাকে বলে? যে কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন জিনিস থাকে। যেমন ধরো A, B, C, D, 4টা ভিন্ন জিনিস থাকলেই সেটা হবে কি? কাইরাল কার্বন। তাহলে আমাকে অপশন টেস্ট করতে হবে যে 4 হাতে 4টা ভিন্ন জিনিস আছে কিনা। যেমন এই কার্বনটা দেখো, এই কার্বনের অলরেডি 3টা হাইড্রোজেন আছে, এটা কাইরাল কার্বন নাই। এই কার্বনের হাতে অলরেডি 2টা হাইড্রোজেন আছে, এটা কাইরাল কার্বন নাই। তার মানে এই যৌগে কোনো কাইরাল কার্বনই নাই। পরে এইখানে দেখো CH2H, এটা সিমিলার, এখানেও কোনো কাইরাল কার্বনই নাই। এখন এই যৌগটার দিকে একটু খেয়াল করো, আমি মাঝখানের এই কার্বনটাকে নিয়ে চিন্তা করি, এটা তো কাইরাল কার্বন হবে না, কারণ অলরেডি তার হাতে 3টা হাইড্রোজেন, মানে একই রকম জিনিস চলে আসছে। তাহলে এই কার্বনটাকে বিবেচনা করি। তাহলে এই কার্বনটা, এই যে এই কার্বনের এক হাতে আছে একটা হাইড্রোজেন, এই যে দেখো, আর OH আছে আরেক হাতে, আছে COOH, এই যে, আর আরেক হাতে আছে মিথাইল মূলক CH3,
এই যে দেখো 4 হাতে 4টা ভিন্ন জিনিসটা হাইড্রোজেন OH COOH CH3, তাহলে এটা হবে আনসার। এটা কাইরাল কার্বন আছে, তার মানে এটা আলোক সমানুতা কি করবে, প্রদর্শন করবে। এরপরে মোমকে পোড়ালে কি হয়? আচ্ছা, এটাও ছোটবেলার কোশ্চেন, কিন্তু মোম কিন্তু একটা হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে কি, যেখানে কার্বন এবং হাইড্রোজেন থাকবে। তো যে কোনো হাইড্রোকার্বনকে যদি তুমি পোড়াও, ঠিক আছে, পোড়ানো মানে কি, মানে অক্সিজেনের সাহায্যে পোড়ানো। আমরা ছোটবেলায় পড়ছি না যে অক্সিজেন আগুন জ্বালাতে সহায়তা করে, কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সহায়তা করে। এই যে অক্সিজেনকে দিয়ে তো আমরা পোড়াবো, তাহলে এই যে কোনো একটা হাইড্রোকার্বন, ধরো মোম, এটার সাথে আমি যখন অক্সিজেনের বিক্রিয়া করব এবং এটাকে পোড়াবো, তখন এখানে উৎপন্ন হবে কি বলো তো? এখানে উৎপন্ন হবে তোমার কার্বন ডাইঅক্সাইড, উৎপন্ন হবে পানি, এবং উৎপন্ন হবে কি, হিট বা তাপশক্তি বা এনার্জি, রাইট? তাহলে এখানে আনসার কি কি হবে দেখো, কার্বন ডাইঅক্সাইড, পানি এবং এনার্জি। এই যে সি নম্বরটা আনসার হবে। ওকে, আচ্ছা, এরপরে টাইট্রেশনের কাজে ব্যবহার করা হয় কোনটা? তোমাদেরকে আমি যখন ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার পড়াইছিলাম, তখন একটা বড় চার্ট দেখাইছিলাম, ওখানে কিন্তু বলে দিয়েছিলাম যে ডিজিটাল ব্যালেন্স দ্বারা আমরা কি করি, সূক্ষ্ম জিনিস পরিমাপ করি, তারপরে রিয়েজেন্ট বোতল দিয়ে কী করি, বুলেট দিয়ে কী করি, মেজারিং সিলিন্ডার দিয়ে কী করি। এই প্রতিটা ইনস্ট্রুমেন্টের কাজ কি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তেমনি এটা দিয়ে আমি একটা কোশ্চেন রাখছিলাম, টাইট্রেশনের কাজে ব্যবহার করা হয় কোনটা? এটা কি হবে আনসার? বুলেট দিয়ে আমরা হচ্ছে টাইট্রেশনের কাজে কি করি, ব্যবহার করি। এরপরে কোন রঙের আলোর বেগ সবচেয়ে বেশি? আচ্ছা, নর্মালি তোমরা পড়ছো আলোর তরঙ্গ কার বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি, রাইট? তো এখন আমি তোমার একটা কথা বলি, আলোর বেগের কথা বলছে না, অর্থাৎ ভি এর কথা বলছে। দেখো ভি এর সাথে ল্যামডার সম্পর্ক কি? আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, রাইট? তাহলে ভি সমানুপাতিক ল্যামডা হবে না? তাহলে এখান থেকে একটা কথা বলতে পারি না, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বেগ বেশি। তাহলে বলো এখানে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? আমরা বেনি আসো কলা পড়ছি না, বেনি আসো কলা, তাহলে লাস্টে আসে লাল, মানে লাল, এই লালের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সব থেকে বেশি। তাহলে এখানে কোথাও লাল আছে? হ্যাঁ আছে, এই যে লাল, এটা হচ্ছে আনসার। বেনি আসো কলা, বে থেকে শুরু করে লা পর্যন্ত, এভাবে কি হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়তেছে। বেগুনি, তার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। লাল, তার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তার মানে তার বেগটাও কি হবে, সব থেকে বেশি হবে। ওকে, আচ্ছা, এরপরে শিক্ষা পরীক্ষায় কোনটি রং দেয় না? এটা আই গেস আমাদের লাস্ট এমসিকিউ। এরপর তোমাদের দেবাশিস দা আসবে। শিক্ষা পরীক্ষায় কোনটি রং দেয় না? তো শিক্ষা পরীক্ষায় হচ্ছে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম হচ্ছে রং দেয় না, বুঝছো? বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এই দুইটা হচ্ছে রং দিবে না, এই দুইটা হচ্ছে রং দিবে না। তাহলে এখানে আনসার কি হবে? ম্যাগনেসিয়াম। এই যে বাকিগুলো তো দিবে, যেমন ক্যালসিয়াম ইটের মতো লাল বর্ণ, বেরিয়াম এটা হচ্ছে কাঁচা আপেলের মতো সবুজ রং, স্ট্রনশিয়াম রক্তের মতো লাল। ওকে, দেখো দেবাশিস দা আমাকে বিদায় দিতে চাচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা খুব দ্রুত ক্লাসটা করে ফেললাম, তো অনেকে বিশ্বাস করতেছিল না, যাই হোক, তো আমরা হচ্ছে ক্লাসটা দ্রুত করে ফেললাম। দেখো, কারণ হচ্ছে তোমাদের এখন সময় খুব কম, তাই আমরা দ্রুতই করব, কারণ তোমাদের প্রতিটা সময় এখন ইউটিলাইজ করা লাগবে। আচ্ছা, চলে যাচ্ছে। ওদেরকে টাটা বলে দে। আরে মেশিনটা কি ভাইয়া বিদায় দিচ্ছ তো, এটা লাগবে না? ওকে, তাহলে তোমাদের দেবাশিস দা এখন ক্লাস নেবে, ওর ক্লাস করো। বায়োলজি ক্লাস নিবে, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে নাও, দেখো কিভাবে কত স্পিডে তোমাদেরকে বায়োলজি শিখাই দেয় এবং প্রশ্ন সলভ করে, ফিজিক্সটাও সুন্দর মতো সলভ করে দিবে। তোমাদের আসলে যা পড়ার, মানে আমাদের যা পড়ানোর তা হয়ে গেছে, আমাদের কাজ শেষ। তোমার বাবা মার যত টাকা তোমার পিছনে ঢালার দরকার ছিল সব শেষ, এখন শুধু তোমাদের কাজ, এখন শুধুমাত্র তোমাদের কাজ, ঠিক আছে? আচ্ছা দাঁড়ান, আপনাদের কমেন্টটা আমি একটু সামনে এনে নিই। ওকে, এখানে দেখা যাচ্ছে না, আমি মোবাইলে একটু বের করি তার থেকে বলুন। দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, আদাব আদাব, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা তাহলে ক্লাসটা দ্রুত শুরু করে দিই না? ওকে, তো আমরা হচ্ছে প্রথমে বায়োলজি দেখব, এরপর আমরা ফিজিক্স দেখব, ঠিক আছে? নেন, বায়োলজি শুরু হবে এবার আমাদের। আপনারা একটু সবাই মনোযোগ দিয়ে আশা করি দেখবেন।
দেখতে পাচ্ছেন সব কিছু? রেজাল্ট দিছে কি না? না, রেজাল্টের কথাটা নূর ভাই প্রথমে বলে দিছে, তবুও আমি আরেকবার বলে দিই যারা যারা ছিলেন না তাদের জন্য। আমাদের হচ্ছে পুরো টিম, মানে বড় ভাইরা সহ আমাদের টেকনিক্যাল পুরো টিম হচ্ছে, আপনারা জানেন যে বড় একটা প্রোগ্রামে গেছে। এটা হচ্ছে এইচএসসির আগে যে প্রোগ্রামগুলো হয় আমাদের, তো সেই জন্য আমাদের কিন্তু ওই রেজাল্টটা দিতে একটু দেরি হচ্ছে, এটাই আর কি, এছাড়া আর কোনো তেমন সমস্যা না। ঠিক আছে, আপনারা তো সব ঠিকঠাক দেখতেছেন, আমরা শুরু করে দিই। ওকে, দেখেন বায়োলজি জিনিসটা আমাদের বোঝার জিনিস একটু কম, এজন্য হচ্ছে আমরা একটু দ্রুত যাব, বাট ফিজিক্সে গিয়ে আবার আমরা বুঝে বুঝে পড়বো। ঠিক আছে, নো প্রবলেম। দেখো, প্রথমটা হচ্ছে কোষের কোথায় ক্রেবস চক্র হয়? এটা হবে অ্যান্সার মাইটোকন্ড্রিয়া। কোথায় ক্রেবস চক্র হয়? মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্র হয়। ওকে, এইবার হচ্ছে আণবিক কাঁচি বা মলিকিউলার সিজার, এটা কোনটাকে বলা হবে? রেস্ট্রিকশন এনজাইম। কোনটাকে বলা হবে? রেস্ট্রিকশন এনজাইম। এরপর আসো, সালোক সংশ্লেষণে নিম্নে উল্লেখিত কোন রঙের আলো সর্বাধিক সক্রিয়? কোন রঙের আলো? নীল কালারের আলো হচ্ছে সর্বাধিক সক্রিয়। এই যে সালোক সংশ্লেষণে কোন ধরনের আলো সর্বাধিক সক্রিয়? নীল কালারের আলো হচ্ছে সর্বাধিক সক্রিয়। এরপর আসো, অপ্রকৃত দেহগহ্বর থাকলে যেটি শনাক্ত করা যায়, কোনটা শনাক্ত করা যায়? নেমাহেলমিনথিস। কোনটা শনাক্ত করা যায়? নেমাহেলমিনথিস। কারণ নেমাহেলমিনথিসের মধ্যেই কিন্তু অপ্রকৃত দেহগহ্বর থাকে। মনে আছে তোমাদের? আমি কিন্তু তোমাদেরকে এটা পড়াইছিলাম। মানে অনন্য বৈশিষ্ট্য, কিছু কিছু অনন্য বৈশিষ্ট্য ছিল না, ওই অনন্য বৈশিষ্ট্যের মধ্যে দেখবা অপ্রকৃত দেহগহ্বর কার থাকে? কার থাকে? নেমাহেলমিনথিসের থাকে। দেখি তো তোমরা কি কি কমেন্ট করতেছো। ভাইয়া এত স্পিড আছে, স্পিড বেশি হয়ে যাচ্ছে? ওকে, নো প্রবলেম, আমি একটু কমাই দিলাম। দেখেন, আমি আপনাদেরকে বায়োলজির জন্য যে যে নোটগুলা প্রোভাইড করেছি, মানে হ্যান্ড নোট, ক্লাস নোট, ওইটার বাইরে আর কিছু আপাতত পড়েন না। যদি পড়তে ইচ্ছা করে ওইটা শেষ করে তারপর পড়েন। ঠিক আছে, ওইটার মধ্য থেকেই আশা করা যায়, আশা তো করি যে চলে আসবে, দেখা যাক কি হয়। দেখেন, নেমাটোসিস্টের ভিতরে বিষাক্ত তরল পদার্থের নাম কি? হিপনোটক্সিন। হিপনোটক্সিন, খালি টক্সিন না কিন্তু, হিপনোটক্সিন। নেমাটোসিস্টের মধ্যে যে বিষাক্ত পদার্থ থাকে তাকে বলা হয় হিপনোটক্সিন। কোন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে? দেখেন, একটা আছে লম্বা দূরত্ব, সেটা হচ্ছে লুপিং। আরেকটার অ্যান্সার কি হবে? সেটা সমারসল্টিং। এই ক্ষেত্রে না, সেটা সমারসল্টিং এই ক্ষেত্রে না, এটা কিন্তু ডিগবাজি। ঠিক আছে, ডিগবাজি। আর আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে হামাগুড়ি। হামাগুড়ির মাধ্যমেই হাইড্রা সব থেকে লম্বা দূরত্ব অতিক্রম করতে পারে। তো কেবল শুরু। হ্যাঁ হ্যাঁ, লুপিং, হ্যাঁ ঠিক আছে। বায়োলজি কিছু পারি না। হ্যান্ড নোট বলতে আমাদের যে ক্লাস নোট সেটাই। ঠিক আছে, হ্যান্ড নোট বলতে আমাদের যে ক্লাস নোট, মানে প্রেশার নিয়ে না, কোনো প্রেশারই নেই। ঠিক আছে, আচ্ছা, কোন উৎসেচকটি দুগ্ধ প্রোটিন পরিপাকে সহায়তা করে? এটা তো আমরা একদম ইজি, রেনিন। দুগ্ধ পরিপাক আসলেই আমরা কি উত্তর দিয়ে দেব? রেনিন। দুগ্ধ পরিপাক আসলে কি উত্তর দেব আমরা? রেনিন। অস্ত্রের কোন স্তরে গবলেট কোষ থাকে? কোন স্তরে? মিউকোসা স্তরে। অন্ত্রের কোন স্তরে থাকে? মিউকোসা। কোনটা? মিউকোসা। ওকে, এখন আসেন যে পাকস্থলীর কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়? পাকস্থলীর কোন কোষ থেকে? বল, কোন কোষ? প্যারাইটাল কোষ। ঠিক আছে, তোমাদের মাহিম ভাইয়া কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছে যে প্যারাইটাল কোষ। আমি মনে মনে বলছিলাম। হ্যাঁ, তোমাদের নূর ভাইয়া মনে মনে বলেছে। তোমরা কিন্তু মনে মনে বললেই হবে না, ঠিক আছে? তোমরা কিন্তু মনে মনে বললেই হবে না, ঠিক আছে? তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ, কিন্তু পরীক্ষার সময় সঠিক উত্তর দিতে পারো না কেন বলো দিন? সবাই একদম ধুমায় সঠিক উত্তর দিচ্ছ, পরীক্ষার সময় তো সঠিক উত্তর হচ্ছে না। আর আপনারা অনেকেই কিন্তু পরীক্ষা দিচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ, এটা বাগেরহাটের ভাষা, খুলনার ভাষা। হ্যাঁ, আর তোমরা কিন্তু অনেকে পরীক্ষা দিচ্ছ না, কোনো কি প্রবলেম ফেস করতেছো আমাদেরকে জানাতে পারো, কিন্তু নো প্রবলেম। যে প্রবলেম ফেস করো না কেন, পরীক্ষার আগে অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারো, তো এটা জানাইও। ঠিক আছে, ওকে। এরপর আসো, টিস্যু কালচার পদ্ধতির জনক কে? এই যে তোমাদের মাহিম ভাই বলে দিছে। তুই এত কিছু জানিস কিভাবে বলতো? ভাই আমি তো জেইইতে চান্স পেয়েছিলাম সাস্টেন। তুই সাস্টে গেলি না কেন? ভাবে সমস্যা, এটা
ভাই মানুষের স্বাভাবিক রক্তক্ষরণকাল কত? অ্যান্সার হচ্ছে 4 থেকে 5 মিনিট। ওকে, গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে? বাহুর অস্থিতে। গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে? বাহুর অস্থিতে। ওকে, এরপর হচ্ছে দেখেন আমাদের বংশগতিবিদ্যার জনককে মেন্ডেল। বংশগতিবিদ্যার জনককে মেন্ডেল। সার্বজনীন গ্রহিতা কোনটা? এ বি। সার্বজনীন গ্রহিতা দাতাকে বলো। ও ইয়েস, ও নেগেটিভ, স্পেসিফিক ভাবে ও নেগেটিভ, ইয়েস। নিচের কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়? থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হচ্ছে নয়, বাকি সবগুলা অবশ্যই এবং অবশ্যই হবে। আয় আয়, আচ্ছা তোমাদের মাহিম ভাই আসতেছে এখন, আয় এটা হচ্ছে ডারউইন। আয়। না না না, আচ্ছা, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার ভাই ইয়া কই? ও এনে নে নে নে। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদটি প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? এটা সম্ভবত ল্যামার্ক, তাই না ভাই? হ্যাঁ ল্যামার্ক। এটা হচ্ছে উত্তর সি, জন ব্যাপটিস্ট ল্যামার্ক। তাহলে এরপরের প্রশ্ন যাই। পরের প্রশ্নতে কি বলছে? আর ক্রিপ্টোগ্রাস কোন শ্রেণীর সংযোগকারী যোগসূত্র বলা হয়? ও এটা তো ওই যে তোমার হচ্ছে টিকটিক এই তারপরে তোমার ওই যে কুমির এগুলা। তাহলে এগুলো টিকটিকি কুমির কোনগুলোতে আছে? দেখো, আমরা যদি সরীসৃপই দেখতে চাই তাহলে এখানে কিন্তু টিকটিকি আর কুমির ছিল। আমি এটা এমনি মনে রাখতাম। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে মানব কোষের সেক্স ক্রোমোজোমের সংখ্যা কত? মানব ক্রোমোজোমে মোট ক্রোমোজোম থাকে 23 জোড়া। সো 23 জোড়ার মধ্যে আমাদের দেখো 23 জোড়ার মধ্যে 22 জোড়া থাকে তোমার হচ্ছে ক্রোমোজোম, আর 1 জোড়া থাকে সেক্স ক্রোমোজোম। এখন যদি আরও ইন্ডিভিজুয়ালি বলতে চাই তাহলে পুরুষের দেহে থাকে তোমার এক্স ওয়াই, আর নারীর দেহে থাকে এক্স এক্স। আর এই ওয়াই যে ক্রোমোজোমটা আছে সেই ওয়াই ক্রোমোজোমের জন্য কিন্তু দেবাশিস দা আর আমি তোমাদের সামনে দাঁড়াই। আর যারা মেয়েরা আসো তারা কিন্তু এই এক্সের সাথে যাদের এক্স কানেকশন হয় আর এক্সের সাথে ওয়াই যদি কানেকশন হয় তাহলে দেখো এক্স 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 ওয়াই এক্স ওয়াই এক্স এক্স। তার মানে যদি স্বাভাবিকভাবে তোমার বন্ধন হয় তখন দুইটা ছেলে দুইটা মেয়ে কিন্তু এখানে জন্মগ্রহণ করতে পারে। সো এইটা হচ্ছে, তার মানে আমরা যদি 23 জোড়া ক্রোমোজোম দেখি যার মধ্যে 22 জোড়াকে কিন্তু অটোজোম বলে, আর এক জোড়াকে কি বলে? এক জোড়াকে বলে সেক্স ক্রোমোজোম। তাহলে এখান থেকে কোনটা পাচ্ছি? এখান থেকে আমরা কিন্তু এক জোড়া পাচ্ছি। আর পুরুষের দেহে কি কি থাকতেছে? এক্স ওয়াই, আর নারীর দেহে কিন্তু থাকতেছে এক্স এক্স। ভাই কেউ কি বাজে কমেন্ট করতেছে নাকি? আচ্ছা, কেমন লাগতেছে এই পর্যন্ত বলো? ব্যাখ্যা কেমন লাগছে তোমার? ওদের কেমন লাগতেছে বলেন তো ভাই? এক্সপেরিয়েন্স কেমন? অসাধারণ, এনজয় করতেছি। মাহিম ভাইকে বায়োলজি টিচার হিসেবে দেখতে চাই। আচ্ছা, এখানে দেখো জীবন্ত জীবাশ্মের উদাহরণ হচ্ছে কি? এটা হচ্ছে আমি একটা জাদুঘরে দেখছিলাম। এটা মনে হয় সম্ভবত কোন জাদুঘরে আছে, এটা হচ্ছে প্লাটিপাস। প্লাটিপাস দেখতে কেমন? ডাইনোসরের মতোই দেখতে প্লাটিপাস, বাট হচ্ছে ওইটা থেকে আরেকটু উন্নত জীব। ওকে, হোমোলোগাস ক্রোমোজোমের একটি লোকাসে দুটি জিনের একত্রে থাকা কি কি বলে? একত্রে থাকাকে তোমার হচ্ছে বলে অ্যালিলোমর্ফ। অ্যালিলোমর্ফ না ভাই? অ্যালিলোমর্ফ। ওকে, তারপরে দেখো কোনটি হৃদপেশির বৈশিষ্ট্য নয়? আমরা হৃদপেশি থেকে দেখছি ডোরা বিশিষ্ট, এইটা দেখছি পেশিতন্ত্র শাখান্বিত। দেখো এটা কেমন থাকে? এই যে এরকম এরকম থাকতো সম্ভবত, তাই না? এরকম এরকম থাকতো, তার মানে কি এটা ডোরা বিশিষ্ট। পেশিতন্ত্র শাখান্বিত। এখন দেখো প্রকৃতি অনৈচ্ছিক। তোমার যদি ঐচ্ছিক হইতো তাহলে কি তুমি চাইলে হৃৎপিণ্ড বন্ধ করে রাখতে পারতা? হৃৎপিণ্ড যদি বন্ধ করে রাখো তাহলে তো তুমি শেষ, ডাই। তাহলে দেখো তার মানে এইটাও আমার বৈশিষ্ট্য, এইটাও বৈশিষ্ট্য। তাহলে এখানে বলছে নয় কোনটি? তোমাকে এই জায়গার যে লুপ হোল সেই লুপ হোলটা কিন্তু দেখতে হবে। তোমার প্রশ্নে আমরা সবসময় দেখি হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য দেখি, প্রথমে ডোরা বৈশিষ্ট্য দেখে দেয়, তারপরে কিন্তু সেকেন্ড আর থার্ড দেখি না। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে রক্ত সরবরাহ প্রচুর, তাই না? রক্ত সরবরাহ প্রচুর। ওকে, নেক্সট। একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষ বিশ্রামরত অবস্থায় মিনিটে কতবার শ্বাসক্রিয়া স্পন্দন করেন? এখন দেখো তুমি যদি টেস্ট করে দেখো তোমার সর্বোচ্চ তুমি 14 থেকে 18 বার যাইতে পারবা, এর বেশি যাইতে পারবা না। সর্বনিম্ন তুমি 14 বার, বা তুমি যদি আস্তে আস্তে শ্বাস নাও তাহলে দেখবা যে তোমার একটু কষ্ট হচ্ছে, কিন্তু 14 বার থেকে 18 বার, 15, 16, 17, 18 এইটা নিলে তুমি স্বাভাবিকভাবে একটু আরাম পাবা, বুঝছো? ওকে, তাহলে আমরা বলতে পারি কত? 14 থেকে 18। ওকে, ইন্টারক্যালেটেড ডিস্ক কোন ধরনের
পেশির বৈশিষ্ট্য। ইন্টারকালেটেড ডিস্ক কোন ধরনের পেশির বৈশিষ্ট্য বলো? ইন্টারকালেটেড ডিস্ক হচ্ছে আমরা দেখি কোথায়, এই যে হচ্ছে হৃৎপেশিতে কিন্তু তোমার এরকম একটা গোল একটা ডিস্ক ছিল, তাই না? তাহলে এটা কোনটা হবে? হৃৎপেশি। আর আমরা তো জানি যেটা ঐচ্ছিক পেশি সেটাকে তোমার রৈখিক পেশি বলে, আবার মসৃণ পেশি বলে। তার জন্য এই তিনটার নাম তো একই, বুঝছো? জিনিস সেম, নাম একই। ওকে, তারপর দেখো স্বাভাবিক অবস্থায় মানবদেহের রক্তের পিএইচ কত? স্বাভাবিক অবস্থায় মানবদেহের রক্তের পিএইচ 7.50। আর 7 কিসের বলো? 7 কিসের? 7 কিসের? 7কে কিন্তু স্ট্যান্ডার্ড পিএইচ বলা হয়। 7 কিসের তাহলে? আমরা স্ট্যান্ডার্ড কি খাই সব সময়? কোনটাতে আমাদের একটু খারো লাগে না, আবার একটু হচ্ছে তোমার অম্ল জাতীয় লাগে না? কোনটা দেখি ভাই, কমেন্ট কে কে করতেছে। স্ট্যান্ডার্ড পিএইচ কোনটা? স্ট্যান্ডার্ড পিএইচ কোনটা বলো? স্ট্যান্ডার্ড পিএইচ কোনটার? হ্যাঁ, কল্পনা বলছে বিশুদ্ধ পানি। হ্যাঁ, এটা হচ্ছে বিশুদ্ধ পানি, হচ্ছে আমাদের পিওর H2O, সেটা হচ্ছে 7। ওকে, নেক্সট চলো। সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? আমরা হচ্ছে সারফেক্টেন্ট মূলত অ্যালভিওলাসে দেখি। অ্যালভিওলাস কোথায় থাকে তোমার? হচ্ছে অ্যালভিওলাস, তুমি যদি হচ্ছে একটা ফুসফুস দেখো, ফুসফুসের এই যে শ্বাসনালীগুলো আছে, শ্বাসনালীর যে হচ্ছে ইয়াগুলো থাকে, প্রকোষ্ঠগুলো থাকে, সেগুলোকে আমরা অ্যালভিওলাস বলি। আর এগুলার এককে কি বলি? অ্যালভিওলি বা অ্যালভিওলাই। সো অ্যালভিওলি বা অ্যালভিওলাই যদি হয় তাহলে এটা কোথায় থাকতেছে? এটা হচ্ছে অ্যালভিওলাসে থাকতেছে। ওকে, নেক্সট। মানুষের যকৃৎ অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম কি? ম্যাক্রোফেজের নাম হচ্ছে, এটা কুফার কোষ দেওয়া আছে, আমাদের বইয়ে ছিল কাপফার কোষ সম্ভবত। কাপ কাপফার কোষ। বানানটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, কুফার কোষ দিচ্ছে, কিন্তু এটা ভাই কাপফার কোষ। আমাদের 9-10 বইয়ে কাপফার কোষ ছিল না? হ্যাঁ, কাপফার কোষ একই। মানব দেহের পিত্ত উৎপন্ন হয় কোথায়? পিত্ত উৎপন্ন হয় দেখো একটা এইরকম তোমার পাতার মতো আছে, সেটা কি বলো? অগ্নাশয়। এখন অগ্নাশয়ের পিত্ত উৎপন্ন হয় না, অগ্নাশয় থেকে তোমার রসটা আসে। এখন তোমার মানবদেহের জৈব রসায়নাগার বলা হয় কাকে বলো? জৈব রসায়নাগার কাকে বলা হয়? যেখানে সব ধরনের কি হয়? বায়োলজির মডার্ন জনক মাহিম ভাইয়া, বাহ। আচ্ছা, এখন থেকে ভাবছি বাংলা পড়ানো বাদ দিয়ে বায়োলজি পড়ানো শুরু করবো, যে অবস্থা, যে সারা পাচ্ছি। হ্যাঁ, জৈব রসায়নাগার বলা হয় তোমার হচ্ছে যকৃৎকে। কি? যকৃৎকে বলা হয়। তাহলে এই যে যকৃৎ থেকে আমাদের কি যত ধরনের বিক্রিয়া আছে, সব ধরনের বিক্রিয়া কোথায় সম্পন্ন হয়? যকৃৎ থেকে। তাহলে পিত্ত যদি বলে উৎপন্ন হয় কোথায়, তাহলে কিন্তু হবে যকৃৎ থেকে। আর যদি বলে পিত্তথলির অবস্থান কোথায়, তাহলে কিন্তু অগ্নাশয়ের পাশে। এই দুটো জিনিস কিন্তু মনে রাখবা, ঠিক আছে? তাহলে এটা কিন্তু যকৃৎ। এটা কিন্তু মোস্ট কনফিউজিং একটা কোশ্চেন, আমি অনেকবার ভুল করছি যে পিত্তথলি আসে কোথা থেকে, আর এটা সালোক সংশ্লেষণে যে অক্সিজেন নির্গত হয় তার উৎস কি? এটা তো ধরো আমি তোমাদেরকে যদি H2O দেখাই এখানে, তাহলে এই অক্সিজেনটা কোথা থেকে আসে? অক্সিজেন তোমার হচ্ছে যেহেতু পানি লাগে সেহেতু পানি থেকেই আসবে, তাছাড়া তো আর কোথাও ইয়া নাই, অক্সিজেন নাই। ওকে, কোন কোষে নিউক্লিয়াস অনুপস্থিত? নিউক্লিয়াস অনুপস্থিত, এটা মনে হয় সিমনল, তাই না ভাই? সিমনল, সিমনল অনুপস্থিত। ওকে, দেখি। দাদা চিন্তিত। দাদার দাদার খায়া দিব তো, ওই জন্য দাদা চিন্তিত হয়ে গেছে। দাদার চাকরি খায়া দিচ্ছি, ওয়েট, টেনশন নিও না। তারপরে আসো, একবীজপত্রী মূলে কোনটি অনুপস্থিত? একবীজপত্রী মূলে মনে হয় সম্ভবত হাইপোডার্মিস অনুপস্থিত। হাইপোডার্মিস, তাহলে এটা হচ্ছে হাইপোডার্মিস। ওকে, দেখো নিচের কোনটি ডিএনএ ভাইরাস? নিচের কোনটি ডিএনএ ভাইরাস? এটা হচ্ছে টিএমভি। টিএমভি, টিএমভির পুনরূপ বলো। টিএমভি, টিএমভির পুনরূপ বলো। টিএমভির পুনরূপ বলো। টিএমভির পুনরূপ হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস। তাহলে টোবাকো মোজাইক ভাইরাস এটা কি? এটা হচ্ছে তোমার আরএনএ। এটা কি? এটা হচ্ছে আরএনএ। তারপরে দেখো, আমরা যদি চিকুনগুনিয়া আর ডেঙ্গুকে বলি, চিকুনগুনিয়া আর ডেঙ্গু কি? এগুলো এই দুটো হচ্ছে আরএনএ। তাহলে এখানে কি বলছে? এখানে বলছে ডিএনএ, এখান থেকে আর বোঝা হচ্ছে। তাহলে এটা যদি ডিএনএ হয়, ডিএনএ সম্ভবত তোমার হেপাটাইটিস বি। আর হেপাটাইটিস বি বেশি ভয়ঙ্কর নাকি হেপাটাইটিস সি বেশি ভয়ঙ্কর সেটা বলো। হেপাটাইটিস বি বেশি ভয়ঙ্কর নাকি হেপাটাইটিস সি বেশি ভয়ঙ্কর? এটা হেপাটাইটিস বি হবে, হেপাটাইটিস বি। আনসার সি। তোমরা আমাকে বলো, হেপাটাইটিস বি বেশি ভয়ঙ্কর নাকি হেপাটাইটিস সি বেশি ভয়ঙ্কর? হেপা বি, হেপা সি, কোনটা বেশি ভয়ঙ্কর? হেপা বি নাকি হেপা সি? বি বেশি ডেঞ্জারাস। বি কে কি বলে বলো তো? এটার নাম আছে, নামটা কি জানো কেউ?
দাদা ক্লোজ করে দিও। না না চলো চলো, আমার তো কোনো সমস্যা নেই। বি বেশি ভয়ঙ্কর না সি বেশি, বলো। বি বেশি ভয়ঙ্কর, সি বেশি ভয়ঙ্কর, সি বেশি ভয়ঙ্কর, বি বেশি ভয়ঙ্কর, বি বেশি ভয়ঙ্কর, বি বেশি, সি বেশি। তোমরা বি আর সি নিয়ে মারামারি লাগাচ্ছো। 50% বলতেছে দাদা বি, 50% বলতেছে সি। কোনটা বলো? কোনটা? এই তো একজন বলছে হেপাটাইটিস বি। তাহলে আমি সঠিক উত্তর দিয়ে দেই। আসল উত্তর হচ্ছে হেপাটাইটিস সি সবচেয়ে বেশি ভয়ঙ্কর। হেপাটাইটিস, বানানটা ভুল গেছে, টাইটিস সি সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এবং হেপাটাইটিস সি কে কি বলা হয়? এটাকে বলা হয় তুষের আগুন। কি বলা হয়? তুষের আগুন। এটা কিন্তু মনে রাখবা, সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে সি। আমি মনে রাখতাম এমনি তুষ থেকে, এখানে দেখো এখান থেকেও কিন্তু সি চলে আসে, কিন্তু বি থেকে কখনো এরকম কোনো কিছু আসে না। কাজেই আমি এমনি মনে রাখতাম সি থেকে তুষের, সি ওই তোমার হেপাটাইটিস সি। জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাপোস্টেসিস। অ্যাপোস্টেসিস। মিওসিস তো কি আমার একটা কোষ প্রক্রিয়া, মাইটোসিসও একটা কোষ প্রক্রিয়া, আর নেক্রোসিস মনে হয় তোমার ইয়া। তাহলে এই দুটো তোমার হচ্ছে কোষ প্রক্রিয়া, তার মানে এই দুটো হচ্ছে না, মানে কোষ বিভাজন প্রক্রিয়া। আমার কোষ বিভাজন প্রক্রিয়া কয়টা ছিল? 3টা ছিল, একটা মিওসিস, একটা মাইটোসিস, একটা হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস অন্যতদের, আর মাইটোসিসে কি হতো? 2n হইতো, আর মিওসিসে কি হতো? প্রথমে 2n হইতো, তারপরে n এ ভাগে যেত, তারপরে ওই nটাকে আবার পুনরায় মাইটোসিসের মতো বিভাজন হইতো। তার মানে আমার এই দুটো হচ্ছে কোষ বিভাজন প্রক্রিয়া। আর এখানে বলছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলা হয়? তাহলে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত হইলে সেটাকে আমি কি বলবো? সেটাকে আমি বলবো তোমার হচ্ছে অ্যাপোস্টোসিস। ওকে। বুককিপারের র্যাডুলা নামক অংশ, এটা হচ্ছে মলাস্কার থাকে সম্ভবত। মলাস্কা, এটা হচ্ছে মলাস্কার থাকে। ওকে। রুই মাছের আইস কোন ধরনের? রুই মাছের আইস হচ্ছে তোমার সাইক্লোয়েড আইস। তাহলে টিনোয়েড আইস কোনগুলো? টিনোয়েড আইস হচ্ছে তোমার ওই যে ইয়া খাও নাই, ওই কি বলে ওইটাকে ভাই, আরে গোচি মাছ, তারপর হচ্ছে তোমার আর কি বলে ওইটা, মানে যেগুলো তোমার হচ্ছে আসলে ইয়া থাকে না, আইস থাকে না, ওই গোচি মাছ, তারপরে শিং মাছ, তারপরে তোমার হচ্ছে ওই কি ওগুলা, আমি বেশি মাছ খাই না তো ওই জন্য আর কি মনে নাই। বাট যেগুলোর আসলে মানে ওই দেখবা যে প্লেন প্লেন এরকম, যেমন ভেটকি মাছ দেখো নাই, ভেটকি মাছ কেমন প্লেন এইরকম, এরকম হচ্ছে টিনয়েড। ওকে। নিচের কোনটি অপ্রকৃত ফল? অপ্রকৃত ফল কোনটা? পেয়ারা, লিচু, আম, আনারস। দেখো পেয়ারার কিন্তু হচ্ছে ওই এরকম কোনো কিছু নাই। লিচুও দেখবা যে একটা বীজ থেকে হচ্ছে, আমও কি একটা বীজ থেকেই হয়। আনারস কি? আনারসে দেখবা যে এরকম কয়েক। তাহলে এইটা কি হচ্ছে? অপ্রকৃত ফল হইলে আনারস হচ্ছে। ওকে। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটি? এটা হচ্ছে ওলফিয়া। ওকে। নেক্সট কোশ্চেন কি? উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণু। সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। কি? ক্লোরোপ্লাস্ট। কোনটা হচ্ছে? ক্লোরোপ্লাস্ট। ওকে। আইস থাকে না, আইস থাকে না। মাস্টার ব্লুপ্রিন্ট, এটা সম্ভবত কাকে বলা হয় বলো? মাস্টার ব্লুপ্রিন্ট জিনোমকে বলা হয়। কাকে বলা হয়? মাস্টার ব্লুপ্রিন্ট জিনোমকে বলা হয়। ডিএনএ কে কি বলা হয় বলো? ক্রোমোজোমকে কি বলা হয়? নিউক্লিয়াসকে কি বলা হয়? এ ভাই বাজে কয়টা? 50। আচ্ছা ঠিক আছে, আমি আজকে এই পর্যন্ত যাত্রা শেষ, আমার ক্লাস আছে। আচ্ছা আর 2টা আছে মাত্র। আচ্ছা। কোন রক্তনালী, কোন রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? টি লিম্ফোসাইট, বেসোফিল, মনোসাইট, আর হচ্ছে বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট তো করে না, বেসোফিলও করে না, মনোসাইট এগুলো হচ্ছে রক্তের উপাদান। কাজে আমরা এখান থেকে বি লিম্ফোসাইটকে বলতে পারছি। ওকে। নিচের কোনটি রক্তনালী সংকোচনকে ঘটিয়ে তোমার রক্তপাত হ্রাস করে? এটা হচ্ছে সেরোটোনিন হবে। তোমরা হচ্ছে অনেকে এই একটা প্রক্রিয়া আছে থ্রোম্বোপ্লাস্ট, তো থ্রোম্বোপ্লাস্ট আর থ্রোম্বোপ্লাস্টিনের মধ্যে অনেকে কনফিউজ করে ফেলো যে হচ্ছে তোমার কোনটাতে রক্ত তঞ্চনে সহায়তা করে। সো এই জিনিসগুলো নিয়ে একটু কনফিউশন লেস থাকবো। তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার সেরোটোনিন। যেমন আরিয়ান সুলতানা কি বলছে যে বংশগতির ধারক হচ্ছে ডিএনএ। হ্যাঁ, বংশগতির ধারক কি? ডিএনএ। ওকে। তাহলে এটা হচ্ছে বংশগতির ধারক ডিএনএ হচ্ছে। বেসোফিল কি করে বলো? বেসোফিল কোথায় থাকে? আর মনোসাইট কি করে বলো?
বেসোফিল কি করে বলো? তোমার অ্যালার্জিক রিয়াকশনে কোনটা বেশি কাজ করে, বেসোফিল, ইউসোনোফিল নাকি বলো? আমি এগুলো কেমন মনে রাখতাম জানো, যে হচ্ছে টাকা থাকলে জীবনে ফিল আসে না, সো ওইভাবে মনে রাখতাম। হ্যাঁ, আয়েশা জিন্নাত বলছে যে মাস্টার মলিকিউল বলা হয় ডিএনএ কে। কাকে বলা হয়? ডিএনএ কে। আচ্ছা, একজন বলতেছে মাহিম ভাইয়া বায়োলজি নিয়ে পড়তে গিয়ে পারিবারিক চাপে বাংলা নিয়ে পড়তেছে মনে হয়। আচ্ছা, আমি মূল কথা হচ্ছে আমি বাংলাতেও পড়ি না, আমি হচ্ছে পড়ি হচ্ছে কোথায় দাদা, শেষ শেষ দাদা। না না, ফিজিক্স আছে এরপরে। ও ফিজিক্স, আচ্ছা আমি ফিজিক্স পারি না যদিও, আমি একটু ছোট করে একটা ইন্ট্রো দিই। আমি হচ্ছে বাংলা নিয়েও পড়ি না, আর পুরা নাম হচ্ছে এইটা, আমি পড়ি হচ্ছে তোমার সোসিওলজি ডিউ। আর বায়োলজি পারার কারণ হচ্ছে আমি বায়োলজি পরীক্ষা দিয়েছিলাম জিএসটিতে, আমার এক্স ইউনিভার্সিটি ছিল তোমার হচ্ছে, এক্স ইউনিভার্সিটি, এক্স গার্লফ্রেন্ডের মতো পরিচয় করে দিচ্ছে রে। এই হচ্ছে তোমার বায়োলজি পারার রহস্য, বুঝছো? তো তোমরা হচ্ছে যারা মানে আমার পোস্টারগুলো দেখছো, আমার পোস্টারে কিন্তু লেখা থাকে এক্স আর ইউ ল, কিন্তু শেষে একটা দেখিও, শেষে লেখা থাকে যে জিএসটি সাস্ট। সো আমার সাস্টে 331তম 317তম পজিশন ছিল। তো ওখান থেকে আমি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি পাইছিলাম। সো তারপর থেকেই তোমাদেরকে বায়োলজি পড়াচ্ছে, বুঝতে পারছো? এই হচ্ছে যাত্রা। সো এখান থেকেই শেষ। আমি ফিজিক্স পারি না, ফিজিক্সে আমি কত পাইছিলাম মনে হয় দাদা, এটা বলা যাবে না, লজ্জাকর ব্যাপার। ওকে, না যা হয়েছে অনেক হয়েছে। আমাদের মাহিম ভাইয়া কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখালো, রাইট? এখন আসেন, মাহিম ভাইয়ের ক্লাস কেমন লাগলো সবাই একটু দেখি কমেন্টে জানান তো। মাহিম ভাইয়ের ক্লাস কেমন লাগলো? ওকে, সেরা। এখন আসেন, আমাদের কেমিস্ট্রি হয়ে গেল সলভ, বায়োলজি হয়ে গেল সলভ, সবারই ভালো লেগেছে, জোস, ভালো। ভাইয়া সাস্টেক অ্যান্ড অ্যাডমিট হইলেন না? সাস্টে অ্যাডমিট হইলাম না কারণ হচ্ছে সেই আমার লাগছে। ইয়া ওই রেডি করতেছিল। সাস্টে অ্যাডমিট না হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে আমার মানে ডিইউতে পড়ার ইচ্ছা ছিল, আর এই ইউনিটে আমার আসলে ওশেনোগ্রাফি। তো আমি দেখলাম যে ওশেনোগ্রাফি আর সোশিওলজির মধ্যে কম্প্যারিজন করে ওশেনোগ্রাফির যে চাকরির ফিল্ড সেটার থেকে সোশিওলজির চাকরির ফিল্ড অনেক ভালো, বেটার। আর সোশিওলজি এমন একটা সাবজেক্ট যেখান থেকে চাইলেই তুমি বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়, মানে টপ যে র্যাঙ্ক বিশ্ববিদ্যালয়, 3টা বিশ্ববিদ্যালয়ে তুমি মাস্টার্স করতে পারবা। তুমি চাইলে একই সাথে ডিএমসিতেও পড়তে পারবা, একই সাথে তুমি চাইলে বুয়েটেও পড়তে পারবা। যেমন আমি হচ্ছে আমার গ্র্যাজুয়েশন করার পরে আমার মাস্টার্স করার ইচ্ছা আছে বুয়েট থেকে। সো সোশিওলজি থেকেই এটা সম্ভব যে তুমি বুয়েটও পড়তে পারবা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবা, ওখান থেকে এমপিএইচ মাস্টার্স অফ পাবলিক হেলথ করতে পারবা, আর হচ্ছে ডিউতে তো পড়তেছে। সো এটাই। ওকে, তো তোমাদের মাহিম ভাইয়ের এখন ক্লাস আছে। এইবার আসা আমরা হচ্ছে আমাদের ফিজিক্সটা একটু সেরে ফেলি, ঠিক আছে? ফিজিক্স, ওকে। ফিজিক্স আসেন, রেডি আপনারা সবাই? ফিজিক্সের জন্য রেডি? রেডি। দেখেন, ক্যালকুলাস কে আবিষ্কার করেন? আপনাকে আগে জানতে হবে যে বাকিদের কাজ আসলে কি। যেমন দেখেন, এই যে আইনস্টাইন, এই ভদ্রলোক কি করেছেন, ইনি আপেক্ষিকতা তত্ত্ব দিছেন। কি তত্ত্ব দিছেন? আপেক্ষিকতা তত্ত্ব। এডিসন কি করেছেন? এডিসন হচ্ছে গ্রামোফোন অ্যান্ড ভিডিওগ্রাফ
এই জিনিসগুলোকে উনি ডেভেলপ করেছেন। গ্যালিলিওকে কি বলা হয়? জ্যোতির্বিজ্ঞানের জনক। কি বলা হয়? জ্যোতির্বিজ্ঞানের জনক। তাহলে থাকলো পড়ে কি? নিউটন। তাহলে ক্যালকুলাস কে আবিষ্কার করেন? নিউটন। ভেরি গুড, ভেরি গুড। ওকে, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 10k ক্যাপ ভেক্টরটির মান কত? দেখেন আমরা যদি এইভাবে শিখেছিলাম না, ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, এই ভেক্টরটার মান কত হবে? রুট ax প্লাস ay প্লাস az। তাহলে ঠিক এইভাবে ওই ভেক্টরটার মান কত হবে? ওই ভেক্টরটার মান হবে হচ্ছে রুট 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। তাহলে রুট 100 প্লাস 9 প্লাস 4 113, রুট 113। এই যে ডান, রুট 113। ঠিক আছে, রুট 113 ডান। এইবার আসেন, হা 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 হা, একটি বন্দুকের গুলি একটি তক্তা ভেদ করতে সক্ষম। গুলির বেগ 5 গুণ করা হলো। গুলির বেগ কয় গুণ করা হলো? 5 গুণ করা হলো। তাহলে কয়টি তক্তা ভেদ করতে পারবে? এটার অ্যান্সার, সিম্পল অ্যান্সার কি? গুলির বেগ যদি n গুণ করা হয় তাহলে তক্তা ভেদ করতে পারবে n স্কোয়ারটি। তক্তা ভেদ করতে পারবে n স্কোয়ারটি। n স্কোয়ার মানে কত? আমার 5 স্কোয়ার, 5 স্কোয়ার, অর্থাৎ আমার অ্যান্সার হবে 25টি। 25 সংখ্যক, 25 সংখ্যক। ডিপ্লোমাদের কাজে কি দিবে এই ক্লাস? সরি, এই ক্লাসটা ডিপ্লোমাদের কাজে দেবে না। আপনাদের জন্য তো আগামীকালকে মনে হয় আপু, আগামীকালকে বিকাল 4টায় মনে হয় ক্লাস নেবেন, তো অসুবিধা হবে না। একটি 2 মিটার ব্যাসার্ধের চাকার ভর 5 কেজি, এর জড়তার ভ্রামক কত? জড়তার ভ্রামক আই দিয়ে প্রকাশ করা হয়, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। এম আর স্কোয়ার কেন? আমার কাছে একটা এরকম বড় বস্তু আছে, তাই না, যেটার ব্যাসার্ধ হওয়া সম্ভব আর, এই জন্য হচ্ছে এম আর স্কোয়ার। কিন্তু যদি কখনো বিন্দু বস্তু থাকে ওইটার ক্ষেত্রে হয় কে। কে মানে কি? কে মানে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ। আর চক্রগতির ব্যাসার্ধ তখন আসে হচ্ছে আই ইকুয়াল টু এম কে স্কোয়ার। তাহলে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার কোথায় আসে? যখন আমার কাছে একটা আর ব্যাসার্ধের কোনো বস্তু থাকে, আর যখন বিন্দু বস্তু থাকে সেটার ক্ষেত্রে কি আসে? তার চক্রগতির ব্যাসার্ধ। সো আমার কাছে যেহেতু একটা চাকা আছে যার একটা নির্দিষ্ট পরিমাণ ব্যাসার্ধ আছে, রেডিয়াস আছে, তাহলে আমরা কি করব? আই ইকুয়াল টু এম আর স্কোয়ার বসাবো, যেখানে এম হচ্ছে 5 আর আর হচ্ছে 2, তার স্কোয়ার 4 5 20। 5 মাল্টিপ্লাইড বাই 4, 20। কই 20 কই? এই যে কেজি মিটার স্কোয়ার। এটা কি ভুল হবে? এই যে এম হচ্ছে কেজি, এম হচ্ছে কেজি, আর মানে কি? আর মানে হচ্ছে মিটার, আর তার উপরে স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার। এখান থেকে কিন্তু আমরা আরও একটা জিনিস শিখলাম যে জড়তার ভ্রামক, এটার এককটা কি, এটার একক বা এটার ইউনিটটা কি? এটার ইউনিট হচ্ছে কেজি মিটার স্কোয়ার। কেজি মিটার স্কোয়ার। শাবাশ। এরপর আসেন, কত জুলে 1 কিলোওয়াট আওয়ার? দেখেন 1 কিলোওয়াট আওয়ারের আগে আমাকে জানতে হবে যে জুল ইকুয়াল টু কত। জুল ইকুয়াল টু কত? দেখেন জুল, 1 জুল, যেটা জুল কিসের একক? জুল হচ্ছে কাজের একক, ডাব্লু, ডাব্লু এর একক জুল। ডাব্লু ইকুয়াল টু কি? ডাব্লু ইকুয়াল টু হচ্ছে পিটি। পি মানে ক্ষমতা, ওয়াট। টি মানে কি? টি মানে হচ্ছে সময়, সেকেন্ড, ওয়াট সেকেন্ড। তাহলে এই যে 1 জুল সমান সমান আসলে 1 ওয়াট সেকেন্ড। ঠিক আছে, আমাকে জানতে হবে কত জুলে 1 কিলোওয়াট আওয়ার। সো 1 কিলোওয়াট আওয়ার, এটাকে আমাকে জাস্ট ওয়াট সেকেন্ড করতে হবে। কিভাবে করব? 1 কিলোওয়াটকে যদি আমি 1000 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে গেল ওয়াট, আর আওয়ারকে যদি 3600 দিয়ে গুণ করি এটা হয়ে গেল আওয়ার। তাহলে দেখেন যেখানে 1 কিলোওয়াট আওয়ার ছিল, টোটালটাকে 1000 গুণ 3600 দিলে ওয়াট সেকেন্ড হয়ে গেল। মানে কিলোওয়াটকে 1000 দিয়ে গুণ করলে ওয়াট হয়ে গেল, আর আওয়ারকে 3600 দিয়ে গুণ করলে সেকেন্ড হয়ে গেল, ওয়াট সেকেন্ড। এইটাই আসবে হচ্ছে 3600, তারপরে হচ্ছে 3টা শূন্য। এই যে 3600 তারপরে আরো 3টা শূন্য। তাহলে এটা কিভাবে আমরা লিখতে পারি? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার, দেখেন 1 2 3 4 5 6, 10 টু দি পাওয়ার 6, মানে 6টা সংখ্যার আগে পয়েন্ট দিছি, তাহলে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে, মানে আমি যে কয়টা সংখ্যার আগে পয়েন্ট দেব
আমার 10 টু দি পাওয়ার তত হবে, আর যে কয়টা সংখ্যার পরে পয়েন্ট দেব 10 টু দি পাওয়ার মাইনাস তত হবে। ক্লিয়ার? আমি যে কয়টা সংখ্যার আগে পয়েন্ট দেব 10 টু দি পাওয়ার তত হবে, আর আমি যে কয়টা সংখ্যার পরে পয়েন্ট দেব 10 টু দি পাওয়ার মাইনাস তত হবে। 10 to the power 6, yes, 3.6 into 10 to the power 6, ওকে। কোন বস্তুর ভর কোন অঞ্চলে সব থেকে বেশি? দেখেন, যদি আমাকে এখানে ভরের পরিবর্তে অভিকর্ষ ত্বরণ বলতো, আই উড সে যে মেরু অঞ্চলে সব থেকে বেশি, মেরু অঞ্চলে সব থেকে বেশি। কিন্তু ভর বলেছে, ভর এমন একটা রাশি যাকে আপনি পৃথিবীর কেন বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানেই নিয়ে যান না কেন ভর কখনোই চেঞ্জ হবে না, ভর আসলে সব জায়গাতেই সেম। কিন্তু ভর হচ্ছে এম, কিন্তু একটা বস্তুর ভার বলতে ওজনটাকে বোঝায়, এম জি। একটু খেয়াল করেন, এখানে ভর বলেছে না ভার বলেছে। যদি ভার অথবা অভিকর্ষ ত্বরণের কথা বলে তাহলে আপনি অবশ্যই বলবেন মেরুতে বেশি, বাট যদি কখনো আপনাকে ভরের কথা বলে ইউ মাস্ট হ্যাভ টু সে এটা সব জায়গায় সমান। ঠিক আছে, সব জায়গায় একই। সাবাস। ভাইয়া ফিজিক্সের জন্য কি একাডেমিক বই পড়বো? না, নট নেসেসারি আপনাকে একাডেমিক বই পড়তে হবে। আপনি যেটা করবেন একাডেমিক বইয়ের শেষের ইনফরমেশনগুলো পড়বেন, যেমন শাহজাহান তপন বা কি যেন স্যারের নাম, ইসাক স্যার, এনাদের যে বইগুলো আছে এনাদের বইয়ের শেষে দেখবেন অনেকগুলো ইনফরমেশন একসাথে লেখা আছে, ওই ইনফরমেশনগুলোতে বেশি জোর দেন। এনাদের বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের শেষে যে এমসিকিউগুলো আছে ওই এমসিকিউগুলোতে জোর দেন, ওইখান থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, আপনাদের এখন শর্ট টাইম, যদি বই সব কিছু পড়া না থাকে তাহলে আপনাকে অবশ্যই যেটা করতে হবে ওই জিনিসগুলোকে আগে ফোকাস করতে হবে। ঠিক আছে, আর আপনার যদি বই পড়া থাকে তাহলে তো খুবই ভালো। ভাইয়া বলেন না, বললাম তো। তানিয়া আক্তার তিন্নি, বলে দিলাম তো। সংকট তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান কত? 0। সংকট তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান একদমই 0। একটি দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল কত হবে? এটা একটু ভালো করে খেয়াল করেন। পৃথিবীর কেন্দ্রে যখন আমি নিয়ে যাব দোলনকাল T=2π√L/g। ঠিক আছে, তো যখন আমি আসলে পৃথিবীর কেন্দ্রে এটাকে নিয়ে যাচ্ছি, কোথায়? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ কত বলেন তো? 0। এখন দেখেন এই অভিকর্ষ ত্বরণের সাথে টি এর সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক না, মানে টি এইখানে আছে অভিকর্ষ ত্বরণ এখানে আছে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ যদি হ্রাস পায় তাহলে টি বৃদ্ধি পাবে। এটা হ্রাস পেতে 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 যদি 0 হয়ে যায় তাহলে টি বৃদ্ধি পেতে 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 অসীম হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা একটা জিনিস জানলাম যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, তার মানে পৃথিবীর কেন্দ্রে দোলনকাল কত হবে? অসীম হয়ে যাবে। পৃথিবীর কেন্দ্রে দোলনকাল কত হবে? অসীম হয়ে যাবে। দিস উইল বি ইনফিনিটি, তাই না? ইনফিনিটি, এটা কি অনেকের ভালোবাসার মতো, তাই না? আপনাদেরই বয়স আর কি, তবে সময় না। ঠিক আছে, আর কয়দিন পরে পরীক্ষা, একটু এখন নিজেদেরকে সব দিক থেকে ধরে রাখেন, এটাই সময় পাবেন, এগুলোর সময় আসবে। যেটাই হোক না কেন, যদি কোনো রঙের মধ্যে থেকে থাকেন ওই রং থেকে একটু বেরিয়ে আসেন। জীবনটা এতটা আসলে রঙিন না, যত বড় হবেন তত বুঝতে পারবেন জীবনটা আসলে এত রঙিন নয়। এরপর আসেন, কোন বাদ্যযন্ত্রটি বাতাসের প্রবাহ দিয়ে তৈরি? বাতাসের প্রবাহ দিয়ে কোনটা তৈরি একটু দেখবেন, এখানে হারমোনিয়াম, তবলা, সেতার, বেহালা, এই জিনিসগুলোকে আপনার কম্পনের মাধ্যমে করা হয়। যেমন তবলায় আমরা যখন আঙুল দিয়ে বাড়ি মারি কম্পনের মাধ্যমে করা হয়, সেতার, বেহালা এই জিনিসগুলোকে কম্পনের মাধ্যমে করা হয়। শুধুমাত্র হারমোনিয়াম যারা চেনেন, ওই যে যেটা চাপা হয় ওইটার নামই ব্লো, কারণ কি ওটা বাতাসকে ভিতরে আনে এবং বাতাসকে বাইরে দেয় প্রয়োজন অনুসারে। ঠিক আছে, সো হারমোনিয়াম হচ্ছে বাতাসের মাধ্যমে হয়। রৈখিক গতির সর্বোচ্চ স্বাধীনতার মাত্রা কত? দেখেন, রৈখিক গতি মানে ধরেন আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে আমার রৈখিক গতি। আমি যদি ঘুরতাম এটা হচ্ছে আমার কৌণিক গতি। আরও গতি আছে, সেগুলা আপনারা যদি কখনো এইচএসসিতে ভর্তি হন তাহলে পড়াবো, আদারওয়াইজ আমি কোনোদিন আপনাদেরকে আর পড়ানোর সুযোগ পাবো না। ওকে, তো রৈখিক গতি দেখেন, এই যে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর। সো রৈখিক গতির সর্বোচ্চ মাত্রা 3, এই 3 দিকের বাইরে আর কিছু হতেই পারবে না। ওকে, এরপর আসেন সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য
26 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে কত? তাহলে তো আমরা সেলসিয়াস আর কেলভিনের যে সূত্রটা সেটা দিতে পারি, তাই না? সেলসিয়াস আর কেলভিনের C/5 ইকুয়াল টু F মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু কে মাইনাস কত ছিল 32 নাকি বাই 5, এরকমই তো ছিল মনে হয়। আচ্ছা যেটাই হোক না কেন, এখন আপনারা একটু বলেন তো দেখি, কে মাইনাস 273। হ্যাঁ, এখন আপনারা একটু বলেন তো দেখি যে এইভাবে আমরা যাব কিনা। ও বাবা, 3 299 কে 26 কে বলো তো দেখি, সবাই একদম সেরা হয়েছেন, মানে কম হননি কেউ আর কি কোনোভাবে, মানে বলদ যখন হবই কম হব কেন আমি? হ্যাঁ, এই নীতিতে আগাচ্ছেন নাকি সবাই? দাদা বলদ যখন হবই, হ্যাঁ কম হব কেন, সেরা হব। বলদের দল, গাধার দল সব। তাপমাত্রার পার্থক্য 26 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কি 26 ডিগ্রি সেলসিয়াস? তা তো না, তাপমাত্রার পার্থক্য 26 ডিগ্রি সেলসিয়াস। তো পার্থক্যের কথা যখন বলে, এটা আমি আপনাদেরকে ক্লাসেও পড়াইছিলাম, এবং একটু দেখেন ওই যে পেজে হচ্ছে আপনাদের যে ছোটো ছোটো ভিডিওগুলো দিচ্ছি না, ওইটার লাস্ট যে পর্বটা আমি দিছি 6 নাম্বার পর্ব, ওইখানেও আমি বলে দিছি তাপমাত্রার পার্থক্য যখন বুঝাবে তখন del C/5 del F/9 del K/5। তো কোনটা কোনটা আমাদের হচ্ছে সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেল। সো উই নিড দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। del C/5 ইকুয়াল টু del K/5, 5 কাটা, তাহলে del C ইকুয়াল টু del K। তার মানে তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস স্কেলে যত হবে কেলভিন স্কেলেও ঠিক ততই হবে, অর্থাৎ 26 26 26 26। পার্থক্য চাইছে, ইয়েস। শ্রাবণী মাউ, ইয়েস। না, যারা 299 লিখছো এটা কি কোনোভাবে কি বলদের উপর পিএইচডি করা যায় না? না না, আপনারা তো পিএইচডি কেন করবেন? আপনারা তো পিএইচডি যারা করবে তাদের টিচার। হ্যাঁ, আপনারা পিএইচডি যারা করবে তাদের টিচার। এটা তো আমি সব সময় বলি আসলে, যে যে যদি কারো কখনো গল্প লিখতে বা যদি কারো কখনো কোনো কিছু লিখতে অসুবিধা হয়, তাকে এই ক্লাসে এনে বসায় দিতে হবে। সে কত রকমের গল্প পাবে, সে কোনো ধারণাই নেই। আচ্ছা ওকে, এখন আসেন না, এখন আপনাদের পরীক্ষা, আমি আপনাদেরকে পচাবো না, আমি এখন ভালো থাকবো, আপনারাও একটু ভালো থাকেন, আমাকে একটু ভালো থাকতে দিন। ওকে, দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব 4 গুণ করা হলে বল কত গুণ হবে? দেখেন, বল এফ সমানুপাতিক কি 1/r², না? মানে এফ তো কিসের কিসের সমানুপাতিক, কিসের কিসের ব্যস্তানুপাতিক? এফ হচ্ছে তাদের বল দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সো 4 গুণ, তার মানে এখানে যদি 4 বসান তাহলে কত হবে? 4 4 16, অর্থাৎ 1/16 গুণ। এই যে 1/16 গুণ, 1/16 গুণ। সি সি, সাবাস সাবাস। কল্পনা কাঞ্জি, মাইশা, সৃষ্টি বিশ্বাস, ভেরি গুড, সবাই সি দিছে, ভেরি গুড। তড়িৎচালক শক্তি নির্ণয় করার জন্য নিম্নের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? তড়িৎচালক শক্তি নির্ণয় করার জন্য পটেনশিওমিটার ব্যবহার করা হয়। পটেনশিওমিটার, কোনটা? পটেনশিওমিটার, ঠিক আছে। আর গ্যালভানোমিটার হচ্ছে স্বল্প মাত্রার বিদ্যুৎ। হ্যাঁ, এরকম দাগ না দিই। গ্যালভানোমিটার হচ্ছে স্বল্প মাত্রার বিদ্যুৎ, অ্যামিটার একটু বড় মাত্রার বিদ্যুৎ। গ্যালভানোমিটারও কিন্তু ছোট টাইপের অ্যামিটার, ঠিক আছে। তো এর থেকে যখন বড় আপনার বিদ্যুৎ প্রবাহ মাপা লাগবে তখন অ্যামিটার। আর মিটার ব্রিজ হচ্ছে সংক্ষিপ্ত একটা জিনিস, যেখানে 100 সেন্টিমিটার বা 1 মিটারের মাধ্যমে কোথায় গেলে আপনি নির্দিষ্ট বা নিষ্পন্দ বিন্দু খুঁজে পাবেন, সেটা একটা টেকনিক আর কি, ঠিক আছে। তো এটা সম্পর্কে আপনাদের আহামরি ইনফরমেশন লাগবে না, ছোটোখাটো ইনফরমেশন মিটার ব্রিজের যতটুকু পড়া হয়েছে ততটুকু এনাফ, যদি আপনারা পড়ে থাকেন। এই ক্লাসটা আমি নিয়ে নিই আপনাদের, ওকে। পটেনশিওমিটার, ওকে, ডান। এরপর আসেন, নিম্নের কোনটি স্থায়ী চুম্বক নির্দেশ করে? স্থায়ী চুম্বক হচ্ছে লোহা প্লাস সিলিকন। স্থায়ী চুম্বক, স্থায়ী চুম্বক লোহা প্লাস সিলিকন, ঠিক আছে না? ঠিক বলেছি না? স্থায়ী চুম্বক লোহা প্লাস সিলিকন।
যেমন আপনারা হচ্ছেন স্থায়ী গাধা, ও সরি সরি সরি, গাধা বললে তো গাধাদের অসম্মান করা হবে, তাহলে আপনাদের বলদই বলি, স্থায়ী বলদ, ঠিক আছে? ওকে, আচ্ছা, এসি কারেন্টের ক্ষেত্রে অর্ধচক্রের জন্য গড় মান কত? দেখেন অর্ধচক্রের জন্য যে গড় মান সেটা হচ্ছে 0.637। আপনাদেরকে আমি এখানে আরও কিছু ইনফরমেশন অ্যাড করে দিচ্ছি। পূর্ণ চক্রের জন্য তড়িৎ চালক শক্তি, এটা একটু লিখে নেন, পূর্ণ চক্রের জন্য তড়িৎ চালক শক্তি, তড়িৎ চালক শক্তি E = 0, অ্যান্ড পূর্ণচক্রের জন্য তড়িৎ প্রবাহ I = 0। এটা গেল। আর এটা হচ্ছে পূর্ণচক্রের প্রবাহ মাত্রার শীর্ষমান, এটা লিখবেন, পূর্ণচক্রের প্রবাহ মাত্রার শীর্ষমান সমান সমান √2 ইন্টু বর্গমূলীয় গড় মান। বর্গমূলীয় গড় মান। লোহা প্লাস কোবাল্ট, না 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 না, লোহা প্লাস কোবাল্ট তো হবে না। ভাইয়া যখন বলেছেন তাহলে সঠিকই বলেছেন, আমরা গাধাই। মানে নিজেদের উপর কতটা আত্মবিশ্বাস থাকলে মানুষজন নিজেরা গাধা বলে, বাপ রে বাপ। মানুষ দেখেছি, গাধা দেখেছি, কিন্তু 1-to-1 ব্যাটেলফিল্ড আর নার্সিং ড্রিমার্সের প্রথম কোর্স লাস্ট আওয়ারের যে স্টুডেন্ট, এদের মতো মানুষ আমি জীবনে কোনোদিন দেখিনি। বলদের তল। নভোদূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কর্তাকে দেখেন, আমাদের জ্যোতির্বিজ্ঞান আবিষ্কর্তা যে, জ্যোতির্বিজ্ঞানের জনক যে, সেই এইটা। সে কে ছিল আমি কিন্তু আপনাদের অলরেডি পড়াই আছি। সে কে ছিলেন? গ্যালিলিও ছিলেন। সে কে ছিলেন? সে ছিলেন গ্যালিলিও। এই জিনিসগুলো যেন ভুল না হয়, ওই জিনিসগুলো যেন ভুল না হয়, ঠিক আছে? পথ পার্থক্য আর দশা পার্থক্যের কত গুণ? দেখেন একটা সূত্র আছে, দপা = 2π/λ ইন্টু পপা, ঠিক আছে? এখন আমাকে কি লাগবে, যে পথ পার্থক্য দশা পার্থক্যের কত গুণ। তার মানে পথ পার্থক্যকে এক জায়গায় রাখতে হবে, পথ পার্থক্য, আর এইটাকে এই পাশে নিয়ে আসতে হবে। এটাকে এই পাশে নিয়ে আসলে উল্টে যায় না, λ/2π ইন্টু দপা। সো λ/2π হবে, λ/2π হবে, λ/2π গেল। এখন দেখেন এটা মাথায় রাখবেন, দপা = 2π/λ ইন্টু পপা, দ্যাটস ইট, কখনো মাথা থেকে বের হবে না, λ/2π, ঠিক আছে? ওকে, এরপর আসেন, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। এখন এক আলোকবর্ষ সমান সমান কত মিটার, কত কিলোমিটার? এক আলোকবর্ষ সমান সমান 9043 নাকি 943,000 কোটি, এরকম 946,000 কোটি, 946,000 কোটি কিলোমিটার, ঠিক আছে? এক আলোকবর্ষ সমান। হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষের শক্তি কত? তো দেখেন হাইড্রোজেনের যে কোনো কক্ষের শক্তি নির্ণয়ের একটা সূত্র আছে, En = E1 × 1/n²। ওকে, সো E1 কত? E1 হচ্ছে -13.4 ইলেকট্রন ভোল্ট। এটা আপনাকে মাথায় রাখা লাগবে। E1 কত? -13.4 ইলেকট্রন ভোল্ট ইন্টু 1 দ্বিতীয় শক্তি স্তর, সো 2^2 4, তাহলে আলটিমেটলি আপনার চলে আসলো -13.4/2। এই কাটাকাটিটা একটু শেখেন। দেখেন আপনাদের যদিও নার্সিং, আমি আসলে ভার্সিটির যে ক্লাসগুলো ওইখানে কিন্তু সবই ম্যাথ থাকে, কিন্তু ওইখানে কিন্তু আমি ক্যালকুলেটর ধরি না। তো এই জিনিসেও তো আসলে আপনাদের যেহেতু সুযোগ নেই, তো কিছু ছোট জিনিস একটু শিখে যান। যেমন দেখেন 13.4 / 2, একটু ভালো করে খেয়াল করেন, 13.4কে না আসলে আপনি 13.4 হিসাবে দেখবেন না, আপনি দেখবেন 134 হিসাবে। মাথার মধ্যে নেন, এই যে 2 13র মধ্যে কয়বার যায় বলেন তো? 2 এই যে 13র মধ্যে কয়বার যায়?
সরি, ঠিক আছে না, এই 4 ছিল তো নিচে, সরি 4, 4, হ্যাঁ এই যে 4, 4 13-র মধ্যে কয়বার যায়? 3 বার। এই যে লিখলাম 3, 3 4ই 12, 12 হয় না? তাহলে 13 পড়তে কত বাকি? 1, আর তারপরে একটা 4 বসায় নেন, 1 আর 4 14, তাহলে কি হলো? 13.4, 13.4, এই 13.4 না রে, 13.6, 13.6 ছিল মনে হয়, 13.6, ইয়েস ইয়েস ইয়েস, 13.6 ছিল, হ্যাঁ। আচ্ছা এইবার দেখেন, তাহলে যে 1 আর 6 16, তাহলে 4 4 16, এই যে বসালাম 4, আমার অ্যান্সার কত আছে? 34 না? 34 মানে -34। এখন দেখেন পয়েন্ট কয় ঘর বামে, লবে যেটা আছে সেই লবের কয় ঘর বামে? 1 ঘর বামে, তাহলে আমার অ্যান্সারেরও 1 ঘর বামে আমি পয়েন্টটা দিয়ে দেবো, -3.4 ইলেকট্রন ভোল্ট। এটাই হচ্ছে আমার অ্যান্সার, -3.4 ইলেকট্রন ভোল্ট। ভাই ওখানে 4 হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এরপর আসেন, কোন বৈজ্ঞানিক নাম থেকে বোসন নামকরণ করা হয়েছে? সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু। এই ওর জুটা আবার কি? আমি তো এরকম কোনো অপশন দিছিলাম না। ওকে, সত্যেন্দ্রনাথ বসু। দেখেন যোজ্যতা ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে নিষিদ্ধ অঞ্চল, এটা হচ্ছে অঞ্চল, ঠিক আছে? অঞ্চল না থাকলে, নিষিদ্ধ অঞ্চল না থাকলে পদার্থটি কেমন হবে একটু খেয়াল করেন। দেখেন যোজ্যতা স্তর এই পাশে, পরিবহন ব্যান্ড এই পাশে, ঠিক আছে? এই দুইটার মধ্যে একটা নিষিদ্ধ অঞ্চল থাকে জন্যই, নিষিদ্ধ অঞ্চল থাকে জন্যই আমাদের চার্জ, ইলেকট্রন এবং প্রোটনের যে প্রবাহ, সেই প্রবাহটা না এখান থেকে এখানে যেতে পারে না। তো তখন ওইটাকে আপনি সেমি কন্ডাক্টর হিসেবে ব্যবহার করতে পারবেন, আপনার মতো করে ব্যাটারি উল্টায় পাল্টায় সেমি কন্ডাক্টর হিসেবে ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি এই স্তরটা না থাকে, তার মানে কি সে এখন প্রবাহিত হতে পারবে, নিষিদ্ধ অঞ্চল নেই, প্রবাহিত হতে পারবে। তার মানে যদি না থাকে তাহলে পরিবাহীর ন্যায় আচরণ করবে, যদি না থাকে তাহলে পরিবাহীর ন্যায় আচরণ করবে, ঠিক আছে? দেখেন দেখেন, এই যে যদি না থাকে, আমি কোশ্চেন দিছিলাম যে না থাকলে, আর যদি থাকে তাহলে অর্ধপরিবাহী হবে, ঠিক আছে? যদি থাকে তাহলে অর্ধপরিবাহী হবে, আর যদি না থাকে তাহলে পরিবাহী হবে। আপনারা ঠিক আছেন? আপনারা ঠিক আছেন কিন্তু, ঠিক আছে? যে যদি যদি থাকে তাহলে অপরিবাহী বা ওইটাকে আপনি অর্ধপরিবাহী হিসাবে ইউজ করতে পারবেন। যদি থাকে তাহলে অপরিবাহী হবে, আপনি চাইলে ওইটাকে অর্ধপরিবাহী হিসাবে ইউজ করতে পারবেন। কিন্তু যদি না থাকে তাহলে সেটা পরিবাহী হবে, ঠিক আছে? ভাইয়া আপনিও ফিজিক্স কোশ্চেন করছেন? মানে আমি ছাড়া আর কে করবে ফিজিক্স কোশ্চেন? কোনো সেকেন্ড দোলকের ববের এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত যেতে কত সময় লাগে? একটা জিনিস চিন্তা করেন, সেকেন্ড দোলকের দোলনকাল কত? 2 সেকেন্ড, ওকে? সো এইখান থেকে একটা বব ঝুলাই দেওয়া হলো, এই যে এইখানে এসে সর্বোচ্চ যায় এবং এই পাশে এসে সর্বোচ্চ যায়, ঠিক আছে? তো দেখেন বিষয়টা কি, এর এইখানে গিয়ে এমন 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 হতে টোটাল কয়টা সাইকেল? 1টা 2টা 3টা 4টা, এই টোটাল 4টা জিনিস পূর্ণ করতে তার 2 সেকেন্ড সময় লাগে, তার 2 সেকেন্ড সময় লাগে। আচ্ছা তাহলে এক প্রান্ত হতে অপর প্রান্ত, দেখেন তো, যদি এইখান থেকে চিন্তা করি, এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কয়টা সাইকেল? 1টা 2টা সাইকেল না? 2টা সাইকেল, তাহলে 4টা সাইকেলে সময় লাগে 2 সেকেন্ড, তাহলে 2টা সাইকেলে কত সেকেন্ড সময় লাগবে? 1 সেকেন্ড, 1 সেকেন্ড। বলদ আফরোজা আক্তার মিশু, 2 সেকেন্ড কেন? 2 সেকেন্ড কেন? হ্যাঁ 1 সেকেন্ড হবে। ভাইয়া এত টাফ? আচ্ছা এটাকে কি তুমি টাফ বলতেছো? তাহলে আমি যদি একটু ব্রেন খাটাই প্রশ্ন করি তাহলে তুমি সেটাকে কি বলবা? এগুলো একদমই টাফ না, এগুলো একদম দেখবা আর একদম পুরাই নার্সিং স্ট্যান্ডার্ড। আমি যখন এই কোশ্চেনগুলো করেছি
আমার তো আসলে আগে কোশ্চেন আমি কিভাবে করতাম, আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য কোশ্চেন করেছি, আমি ভার্সিটি অ্যাডমিশনের জন্য কোশ্চেন করেছি, এইচএসসির জন্য কোশ্চেন করেছি। তো আমার মাথায় তো ওই ধরনের স্ট্যান্ডার্ডগুলো সেট আপ করা। এইটা কোশ্চেনটা করার আগে আমি পুরা 3-4 দিন শুধুমাত্র নার্সিংয়ের কোশ্চেনগুলো স্টাডি করেছি। তো 3-4 দিন একটা জিনিস স্টাডি করলে ওটার উপর একটা দক্ষতা বা একটা মাথার মধ্যে অবয়ব চলে আসে যে না কোশ্চেনগুলো এইভাবে এইভাবে আসে, এই টাইপের কোশ্চেন, এই স্ট্যান্ডার্ডের কোশ্চেন আসে। তারপরে আমি কোশ্চেন করতে বসছি। সো এটা পুরাই নার্সিং স্ট্যান্ডার্ডের কোশ্চেন। এখানে মানে একদম আমার মনে হয় যে যারা যারা এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবেন তারা তারা নার্সিংয়ের জন্য প্রিপেয়ার্ড, বেশ ভালোই প্রিপেয়ার্ড। ওকে, এখন আসেন 20 কেজি ভরের একটি বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় 2 মিনিট পরের বেগ হয় 100 মিটার পার সেকেন্ড। এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 100 দেখা যাক। দেখেন এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ। এম হচ্ছে, আচ্ছা এম এর এখানে প্রশ্নটা মনে হয় একটু ভুল ভুল চলে গেছে। এটা মনে হয় 120 কেজি, 120 কেজি দিছিলাম আমি। হ্যাঁ 120 কেজি দিছিলাম। আপনারা 20 কেজি ধরেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এম এর মান হচ্ছে 120, এ হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে দেখেন 120 ইন্টু ভি, ভি কত? শেষ বেগ হচ্ছে এই যে 100, আর আদি বেগ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, এটা ধরে নেব আমরা 2 মিনিট মানে হচ্ছে 120 সেকেন্ড। এই যে 120 কাটা অ্যান্সার হবে 100। ঠিক আছে, এটা আপনি মাথায় 100 নিউটন, হ্যাঁ 100 নিউটন, বলের একক নিউটন। ওকে, দেখেন কোনো ভয় নেই যে আসলে ভাইয়া প্রশ্নে একটু ভুল ছিল এজন্য কম মার্ক পাইছে, এগুলা না। আমাদের প্রসেসটা আপনি বুঝতে পারছেন কিনা এটা হচ্ছে এখনকার মূল কথা। যে দাদা আমি প্রসেস বুঝতে পেরে গেছি, শেষ, ডান। এখন আসলে শেষ সময়, এই সময়ে আসলে কোনো অভিযোগ করা যাবে না, কোনো ধরনের অভিযোগ করাই যাবে না। আপনার যদি কোনো ধরনের কোনো সমস্যা ফেস করেন সাথে সাথে আমাদেরকে বলবেন, নো প্রবলেম। তবে ছোটোখাটো যে অভিযোগ সেইগুলো এখন না করে আপনি ওই টাইমটুকু একদম পড়াশোনায় মনোযোগ দেন, একদম কনসেন্ট্রেশন দিয়ে পড়েন। আমি কিন্তু লাস্ট মোমেন্টে পড়া গুছায় উঠতে পারছিলাম না, আমি সব পড়েছি, তামাম দুনিয়ার এমন কিছু নেই যা পড়িনি। কিন্তু যে লাস্ট সময় পড়া গুছানোর যে বিষয়টা, আপনারা একটু ওই গুছানোর জায়গাতে কখনো ইয়ে করেন না। আমার যে সেট আপটা, অ্যাডমিশনের যে সেট আপ, এটা আমি ওই যে আপনাদের লাস্ট নাইট যে গাইডলাইনটা আছে না, আমি ওইখানে বলবো যে আসলে আমি কোন জায়গাতে আসলে ফেল করে গেছিলাম। তো আপনারা একটু ওই দিন শুনেন। ওকে, 100 মিটার পার সেকেন্ড স্কয়ার না, 100 নিউটন। কোনো ভেক্টর ও তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? দেখেন এই যে একটা ভেক্টর, মনে করেন এটা হচ্ছে এ ভেক্টর। এখন এই এ ভেক্টরের মান ধরেন 3 একক বা 5 একক। তাহলে 5 একক হলে এটাকে 5টা ভাগে ভাগ করেন, 1 2 3 4 5। তাহলে প্রথম ভাগ একটা, দ্বিতীয় ভাগ একটা, এই তৃতীয় ভাগ, এই চতুর্থ ভাগ, এই পঞ্চম ভাগ। তো এই প্রত্যেকটাই হচ্ছে, ধরেন এটা এ ভেক্টর, তো এর একক ভেক্টরগুলোকে বলা হয় ছোট হাতের এ ভেক্টর। এর একক ভেক্টরকে কি বলা হয়? ছোট হাতের এ ভেক্টর। তো এখন আপনি চিন্তা করেন তো, এই যে বড় হলুদ কালারের যে ভেক্টর সেইটা আর ছোট হাতের যে ভেক্টর, এই দুটোর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। এই দুটোর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, 0। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে কেমন গতিতে বাষ্পায়ন, কেমন গতিতে বাষ্পায়ন হয়? ঠিক আছে, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে কেমন গতিতে বাষ্পায়ন হয় একটু খেয়াল করেন। আপেক্ষিক আর্দ্রতা ওই যে বলে না 75% অথবা 65%, ওকে। আপনি জিনিসটাকে একটু পেট ভরা আর পেট খালির মতো খেয়াল করেন। আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে পানির পরিমাণ। ধরেন 75% যার, তার কিন্তু 75% দিয়ে পানি ভরা আর 25% খালি। তার মানে তার খিদেটা হচ্ছে 25% খিদের সমান, যে আমাকে আরও 25% পানি পরিবেশ থেকে ঘাম আকারে গ্রহণ করতে হবে। আর এর হচ্ছে 65% মাত্র পেট ভরা, তার মানে তার 35% পেট খালি। তাহলে বলেন তো খাওয়ার ইচ্ছা কার বেশি, কার পেট বেশি খালি? এর পেট বেশি খালি, তার মানে এর খাওয়ার ইচ্ছা বেশি। অর্থাৎ আমি যদি এইখানে গিয়ে বসি এই এসির মধ্যে গিয়ে, আর আমি যদি এই এসির মধ্যে গিয়ে বসি, আমি কোনটাতে দ্রুত শুকাবো? আমি দ্রুত শুকাবো হচ্ছে এইখানে। কেন? কারণ এই জায়গার যে পরিবেশ, সেই পরিবেশের
পানি খাওয়ার ইচ্ছা বেশি, সো আমার গায়ে যে ঘাম আছে সে দ্রুত শোষণ করবে, সে দ্রুত শোষণ করবে। অর্থাৎ দেখেন বায়ুর আপেক্ষিক আর্দ্রতা যেখানে কম, বাষ্পায়ন সেখানে বেশি হবে, দ্রুত গতিতে হবে। কথা বোঝা গেছে কিনা? বাষ্পায়ন সেখানে দ্রুত গতিতে হবে। কোনো চার্জিত বস্তুর কোন অংশে সব থেকে বেশি চার্জ থাকে? কোণার মতো যে অংশ, উত্তল অংশ, উত্তল অংশে সব থেকে বেশি চার্জ থাকে। একটি বাল্বের গায়ে 200 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, রোধ কত? দেখেন পি ইকুয়াল টু ভি আই স্কোয়ার আর ভি স্কোয়ার বাই আর। কোনটা কোনটা লাগবে দেখেন, এই যে ভি, এটা হচ্ছে ভি, এটা পি, লাগবে হচ্ছে আর। এটা দিয়ে কোন সূত্র আছে? পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। ভি কত? 200 স্কোয়ার, তার মানে 200 গুণ 200 বাই আর এর মান হচ্ছে, ও সরি আর লাগবে না, তো আরটাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে ভি স্কোয়ার বাই পি। ভি মানে হচ্ছে 200 তার স্কোয়ার, 200 গুণ 200, আর পি মানে হচ্ছে 100 ওয়াট, এই যে 100 ওয়াট, ঠিক আছে? তাহলে দেখেন এখান থেকে 0 0 কেটে দেন, 4 দুগুণে 2 দুগুণে 4, 400, 400 হবে অ্যান্সার। কোথায় 400? এই যে 400 অ্যান্সার। ইয়েস, 400। জি এর সঠিক মান কোনটি? 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, ওই যে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। জি এর যে একক, সে এককটা তো মনে হয় বের করতে পারেন, তাই না? এফ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে জি ইকুয়াল টু কি হবে? এফ আর স্কোয়ার বাই m1 m2। তো দেখেন এফ এর একক হচ্ছে নিউটন, আর স্কোয়ার মানে মিটার স্কোয়ার, আর কেজি ইন্টু কেজি, নিচে দুইটা কেজি না, কেজি ইন্টু কেজি, কেজি স্কোয়ার। কেজি স্কোয়ারটা উপরে উঠে গেলে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ভুল যেন না হয়, ভুলা যাবে না। ডি, হ্যাঁ ডি, ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড। পরম শূন্য তাপমাত্রা কোনটি? দেখেন -273 ডিগ্রি সেলসিয়াস, আপনারা এইটা দাগাইছেন, অ্যান্সার কিন্তু এটাও হবে, মানে 0 কেলভিন, যেটা একই কথা। -273 ডিগ্রি সেলসিয়াস আর 0 কেলভিন একই কথা, নো প্রবলেম। যে কোনো একটা দাগালেই হবে, যে কোনো একটা দাগালেই হবে, নো প্রবলেম, ঠিক আছে? পরম শূন্য তাপমাত্রা, ত্রৈধবিন্দু তাপমাত্রা, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? পরম শূন্য তাপমাত্রা কোনটা, ত্রৈধবিন্দু তাপমাত্রা কোনটা, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? বেনি আসহ কলা, বেনি আসহ কলা, তাহলে লালের সব থেকে বেশি, তারপর কমলা। তাহলে আমার দেখি কমলা আছে, তার লালও তো আছে আমার, তাহলে লাল হবে সব থেকে বেশি। ইয়েস, লাল, লাল, ভেরি গুড। ও শেষ। তাহলে আমাদের কিন্তু আজকে ক্লাসটা এখানেই শেষ হয়ে গেল। অ্যান্ড আমার মনে হয়েছে এখানে বিএসসি হবে একটা, ঠিক আছে? বিএসসি ইন নার্সিং। তো আমি বি দাগিয়েছিলাম, নো প্রবলেম। সো আপনারা অনেকক্ষণ সাথে থাকলেন, আপনাদের সাথে আস্তে আস্তে দেখা হওয়ার হারটা কমে যাচ্ছে। আমি তো আপনার ঈদের মাসটার কথা চিন্তা করছি। ঈদের মাস তো মনে হয় আপনাদের সাথে আমার অনেক দেখা হয়েছে, তার আগের মাসটাও দেখা হয়েছে, কিন্তু দেখেন আস্তে আস্তে দেখা হওয়ার হারটা কমে যাচ্ছে। যখন আপনাদের অ্যাডমিশন হয়ে যাবে, তারপর গ্র্যান্ড ফাইনালে হয়তো দেখা হবে, আর তারপরে গিয়ে আর হয়তো ওইভাবে দেখা হবে না। তবে কখনো যদি চিনে থাকেন পথে, অবশ্যই ডাক দিয়েন, দেখা হবে। আপনারাও আরেকটা ব্যাচ যারা বেরিয়ে যাচ্ছেন, আমিও বয়স হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছি, আমার ওদের মতো অবস্থা একদিন আপনারাও আসবেন। তো সব কিছুর জন্যই আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো। আমি আসলে আশীর্বাদ করার তো কোনো মানুষ নই, তবে মহান সৃষ্টিকর্তার কাছে আপনাদের জন্য অনেক 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 প্রার্থনা থাকবে যেন আপনাদের সার্বিক উন্নতি হয়। অনেকে নার্সিংয়ে চান্স পাবেন, অনেকে পাবেন না, এটা সত্য কথা। যতই আমি মোটিভেট করি না কেন, সত্য কথা, অনেকে পাবেন না। যারা পাবেন তারা তো ভালো, যারা পাবেন না তারা না হতাশ হবেন না, ঠিক আছে? দেয়ার মাস্ট বি সামথিং বেটার, এতটুকু একটু মাথায় রাখবেন। কিছু না কিছু ভালো থাকবেই,
কিছু না কিছু ভালো হবে। কখনো ট্র্যাক থেকে বের হয়ে যাবেন না, ট্র্যাকে লেগে থাকবেন, ঠিক আছে? ট্র্যাক থেকে বের হয়ে যাবেন না। আপনি যদি ট্র্যাকে লেগে থাকেন হয়তো বা আপনার 2 বছর পরে সাফল্য আসবে, বাট বিষয়টা কিন্তু এতটা বড় না। আপনি যদি একটু চিন্তা করেন, এখন আপনার কাছে বিষয়গুলো অনেক বড় লাগে যে আমার বয়স এখন 25, যার 23 বছর বয়স সে আমার থেকে অনেক ভালো কিছু করতেছে। কিন্তু আপনি যদি একটু বড় এজে চিন্তা করেন, 50 আর 52 বছর বয়স, 50 আর 52তে কিন্তু এমন কোনো পার্থক্য নেই, তাই না? কেউ 50 বছর বয়সে অ্যাচিভ করেছে, কেউ 52 বছর বয়সে যেটা অ্যাচিভ করেছে, দুইটার মধ্যে কিন্তু এমন পার্থক্য নেই। তো আপনি যদি বড় স্কেলে চিন্তা করেন, বিষয়গুলো এত কঠিন না আসলে। আমরা তো ছোট স্কেলে চিন্তা করি, নির্দিষ্ট এখন আমি কি আছি, এখন কার থেকে আমি ছোট আছি, এই জিনিসগুলো চিন্তা করি। এগুলো চিন্তা করেন না, কাজে মনোযোগ দেন, বড় স্কেলে চিন্তা করেন। যারা ভালো, যারা বড় কিছু করতে চায় তারা বড় স্কেলে চিন্তা করে, ধৈর্য ধরে থাকে, ট্র্যাকে বসে থাকে, লেগে থাকে, হবে কিছু না কিছু একটা হবে। ওকে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক মন থেকে প্রার্থনা থাকলো। টাটা এভরিওয়ান, ভালো থাকেন সবাই। হ্যাঁ, সবাই একটু আমার জন্য দোয়া করিয়েন যেন আমিও ভালো কিছু করতে পারি। আমাদেরও তো ভার্সিটি শেষ হয়ে যাচ্ছে, তো যেন ভালো কিছু করতে পারি আর কি। ঠিক আছে, ভালো থাকেন, টাটা।